কি বলবো, এটা কি দ্বীপ্রহর নাকি সকাল? এখনো ঘড়ির কাঁটায় যদিও সকাল, কিন্তু আসলে আমরা তীব্র গরমের মধ্যে এই মঞ্চে উপস্থিত হয়েছি এবং আপনারাও হয়েছেন। আপনাদের সবাইকে শুভকামনা জানাই। আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর মিল্টন বিশ্বাস, তিনি আমাকে আসলে এখানে এই অনুষ্ঠানে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা। উপস্থিত আছেন আরও প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, ডিন কলা অনুষদ। উপস্থিত আছেন বিশেষ করে আমাদের অতিথি অধ্যাপক ডক্টর জ্যোৎস্না চট্টোপাধ্যায়, আর আরও উপস্থিত আছেন, আমি আসলে আমার আর সামনে আমি দেখতে পাচ্ছি আরও অনেককেই। তো আপনাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আমার অল্প কিছু কথা বলবো। আমি প্রথমে আমি একটা উল্টো দিক থেকে এই আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ সম্পর্কে ইদানিং আমরা অনেক অভিযোগ শুনছি, বা ধরা যাক অনেকে নানা রকম অভিযোগ করছেন, এবং সেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এক ধরনের রবীন্দ্র বিদ্বেষী বক্তব্য নিয়ে তারা হাজির হচ্ছেন। কেউ কেউ ভিডিও করে কথা বলছেন, কেউ কেউ পোস্ট দিয়ে কথা বলছেন। বিশেষ করে এই রবীন্দ্রনাথের জন্মদিনে, যে জন্মদিনটা চলে গেল, সেই জন্মদিনে আমার চোখে অনেকগুলো পোস্ট আমি দেখেছি ফেসবুকে, এবং সেটা দেখতে দেখতে আমি কী ধরনের অভিযোগ রবীন্দ্রনাথের বিরুদ্ধে করা হয় সেই কথাগুলি দিয়ে আমি শুরু করতে চাইছি। তারপরে আমার আলোচনা আমি ঢুকব মূল আলোচনায়। আপনারা দেখে থাকবেন যে রবীন্দ্রনাথ সম্পর্কে অভিযোগ হচ্ছে যে তিনি জমিদার ছিলেন, এবং সেই জন্যেই তিনি নিশ্চয়ই সেকালের জমিদারদের মতো অত্যাচারী না হলেও সামন্তবাদী জমিদার ছিলেন। অর্থাৎ তার ভিতরে খুব জমিদারি ভাব ছিল এবং প্রজাদের সঙ্গে তার দূরত্ব ছিল। এই কথাটা অনেকে বলতে চান। দ্বিতীয় যে কথাটি বলা হয় সেটা হলো যে তিনি হিন্দু ছিলেন, যদিও হিন্দু ছিলেন না, তথ্যগত দিক থেকে তিনি তো আসলে ব্রাহ্ম ছিলেন। কিন্তু এদের ধারণা তিনি হিন্দু ছিলেন এবং হিন্দুদের কথাই বলেছেন, অর্থাৎ তিনি মুসলমান বিদ্বেষী ছিলেন, সাম্প্রদায়িক ছিলেন, এরকম বলবার চেষ্টা করেন অনেকেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে তিনি বিরোধিতা করেছিলেন, এই কথাটি বলা হয়। তৃতীয়ত যেটা বলা হয়েছে, আমি যেটা দেখেছি, সেটা হলো তিনি ব্রিটিশদের অর্থাৎ ঔপনিবেশিক শক্তির সমর্থক ছিলেন। এমনকি ব্রিটেনের রানীর ভারতে আসা উপলক্ষে প্রশস্তিমূলক একটা গান রচনা করেছেন। চতুর্থত যেটা বলা হয়, যেটা আমি দেখলাম, সেটা হলো যে তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন, এবং সেই বিরোধিতা করতে গিয়ে পূর্ববঙ্গের মুসলমানদেরও তিনি বিরোধিতা করেছেন। তাদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তিনি বিরোধিতা করেছেন। আরেকটি কথা বলা হয় যে গান ও ছোট গল্প ছাড়া তিনি ভালো কিছু লেখেননি। এইরকম বক্তব্য ফেসবুকে কিন্তু এসেছে বা সোশ্যাল মিডিয়াতে এসছে, এবং অনেকেই এটা বিশ্বাসও করেন। এমনকি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও আমি দেখেছি, যারা বাংলা বিভাগে আছে তাদেরকে আমি একটু ব্যতিক্রম বলবো, কিন্তু এর বাইরে অন্য বিভাগের যারা শিক্ষক, কলেজের যারা শিক্ষক, তাদের ধারণা রবীন্দ্রনাথ এমনই ছিলেন। বিশেষ করে একটি অভিযোগ হাস্যকর এবং মারাত্মক, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল লেখা চুরি করে তিনি নোবেল পেয়েছেন। এইরকম বক্তব্য রাখা হয়, এবং শুধু রাখা হয় না, সেই কথাগুলো খুব জোরের সঙ্গে বলা হয়। এবং আমি কালকে একটা পোস্টে দেখলাম, সেখানে বলা হচ্ছে নজরুলকে পাগল করে দেওয়া হয়েছে বা অপ্রকৃতস্থ করে দেওয়া হয়েছে ধুতুরার বিষ খাইয়ে। তাহলে বুঝুন, রবীন্দ্রনাথ যখন নোবেল পান 1913 সালে, নজরুলের বয়স তখন 14 বছর।
তার মানে কি 12, 11, 10 বছরে তিনি এমন লেখা লিখেছেন যে যার জন্য নোবেল পুরস্কার পেতে পারতেন, এবং সেগুলো রবীন্দ্রনাথ চুরি করেছেন। একেবারেই হাস্যকর নয়? যার বয়স 14 বছর আর যিনি নোবেল পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে আমি এই কথাগুলো কেন তুললাম এই কারণে যে প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথকে আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, এবং বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, জ্যোৎস্না চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন এই কথাটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনী খুব ভালো মতো পড়া দরকার। তা না হলে কিন্তু রবীন্দ্রনাথকে বোঝা যাবে না। রবীন্দ্রনাথের খুব চমৎকার একটি জীবনী প্রকাশ করেছেন প্রশান্ত কুমার পাল, রবি জীবনী, যেটাকে আমি মনে করি আমার কাছে রোমাঞ্চকর লাগে। আমি যখন ওই বইটা পড়েছি, একটার পর একটা খণ্ড পড়ছিলাম এবং কয়েকবার পড়ছিলাম, যখন মনে হচ্ছিল যে ভুলে যাচ্ছি তো, কারণ রবীন্দ্রনাথের প্রতিদিনের জীবনী হচ্ছে ওই বইটি, ওই খণ্ডগুলিতে প্রতিদিনের জীবনী আছে। তিনি চেষ্টা করেছেন প্রতিদিন ধরে ধরে রবীন্দ্রনাথের জীবনীটাকে সামনে আনার জন্য। কাজে ওটা একেবারেই একটা ফিকশন মনে হয় আমার কাছে, একটা উপন্যাস মনে হয় আমার কাছে। পুরো খণ্ডগুলি পড়লে মানে বিস্মিত হতে হয় যে রবীন্দ্রনাথ কী ধরনের মানুষ ছিলেন, তার জীবন কত সমৃদ্ধ ছিল, কত দিক থেকে সমৃদ্ধ ছিল। কিন্তু একটা সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, এটা তো একটা গেল, আর হচ্ছে রবীন্দ্র রচনা বলে। আমাদের ঢাকা থেকে রবীন্দ্র রচনা বলে একটা খুব চমৎকার খণ্ড বের করেছেন। দুটো প্রকাশনা খুবই ভালো রবীন্দ্র রচনা বলে। একটি হচ্ছে পাঠক সমাবেশ, আরেকটি হচ্ছে ঐতিহ্যটা হচ্ছে সময়ক্রম ধরে ধরে রচনাগুলিকে সন্নিবিষ্ট করে খণ্ডগুলি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সময়ক্রম ধরে রবীন্দ্রনাথের রচনাগুলি সেখানে সন্নিবিষ্ট আছে সেই খণ্ডগুলিতে। এটা ঐতিহ্যের প্রকাশনা। আর পাঠক সমাবেশের আছে অনেকটা বিশ্বভারতীর যে বেরিয়েছিল, রবীন্দ্র রচনা বলে বেরিয়েছিল, বা পশ্চিমবঙ্গ সরকার যেটা বের করেছিল, অনেকটা সেই রকম। অর্থাৎ সেখানে একই সময়ে রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা এইগুলোকে খণ্ডে খণ্ডে বিন্যস্ত করে প্রকাশ করেছে পাঠক সমাবেশ। এবং সেই খণ্ডের সংখ্যা কিন্তু 25টি খণ্ড, তার মধ্যে একটি খণ্ড সম্পূর্ণ ইংরেজিতে, আর সবগুলো বাংলায় চিঠিপত্র সহ। চিঠিপত্রের কথা বলছিলেন জ্যোৎস্না চট্টোপাধ্যায়, আমিও ওনাকে জানাতে চাই যে আমি উদ্ধার করেছি রবীন্দ্রনাথের 10টি অগ্রন্থিত চিঠি। 10টি অগ্রন্থিত চিঠি আমার কাছেই আছে, যেটা এখন পর্যন্ত কোনো সংকলনে অন্তর্ভুক্ত হয়নি, মানে ছাপাই হয়নি গ্রন্থে, কিন্তু বিভিন্ন সময়ে তিনি লিখেছেন। এবং সেই চিঠিগুলি খুবই গুরুত্বপূর্ণ কিছু চিঠি আছে। যেমন তিনি লিখছেন যখন শিলাইদহে তার জমিদারির কর্তৃত্ব বা জমিদারি দেখাশোনা করতেন যিনি, রবীন্দ্রনাথ তাকে লিখছেন চিঠি কলকাতা থেকে, শান্তিনিকেতন থেকে, কি করতে হবে না করতে হবে, প্রজাদের সঙ্গে তার কীরকম ব্যবহার করতে হবে। এবং রবীন্দ্রনাথ বারবার বলছেন, একটা চিঠিতে আছে, সেটা কিন্তু কোনো গ্রন্থে নেই, বারবার বলছেন যে প্রজাদের সঙ্গে তোমার এমন ব্যবহার করতে হবে যেন প্রজারা তোমার প্রতি বিরূপ না হয়। মানে অনেক গুরুত্বপূর্ণ কথা। কিন্তু জমিদার, যেটা বলছিলাম যে খণ্ডন করার কথা, যে রবীন্দ্রনাথ সম্পর্কে যেমন বলা হয় তিনি সামন্তবাদী জমিদার ছিলেন, কিন্তু আমরা যদি দেখি, এই চিঠি দেখি, এমনকি যদি শ্রীনিকেতন উপলক্ষে তিনি যে বক্তৃতাটা করছিলেন তার শ্রীনিকেতন প্রতিষ্ঠার সময়ে শান্তিনিকেতনের কর্মীদের সামনে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে তিনি প্রজাদের সঙ্গে তার ব্যবহারটা কেমন ছিল, এবং সেখানে কোনো সামন্তবাদী জমিদার হিসেবে তাকে পাওয়া যায় না। ওইভাবে তাকে কিছুতে চিহ্নিত করা যাবে না যদি কেউ শ্রীনিকেতনের যে প্রতিষ্ঠা উপলক্ষে যে বক্তৃতাটা করেছিলেন তার শান্তিনিকেতনের কর্মীদের উদ্দেশ্যে, যেটা অনুলিখন হয়ে পরে প্রকাশিত হয়েছে, সেটাও যদি পড়া যায়, তাহলেও দেখবেন যে রবীন্দ্রনাথকে কিছুতেই বলা যাবে না যে তিনি সামন্তবাদী জমিদারদের মতো, আগের জমিদারদের মতো, বা পূর্ববঙ্গের যে সমস্ত অন্য জমিদাররা ছিলেন সেকালে তাদের মতো আচার আচরণ করেছেন প্রজাদের সঙ্গে, একেবারেই নয়। এইখানে একটি কথা উল্লেখ করি, যেটা প্রশান্ত কুমার পাল উল্লেখ করেছেন, যে রবীন্দ্রনাথ একটা ডিড করে গিয়েছিলেন। দুটো ডিড আছে রবীন্দ্রনাথের, তার সম্পত্তির দুটো দলিল আছে। একটি দলিলে প্রথম তিনি যেটা করেন, সেখানে দেখা যাচ্ছিল যে ছেলে রথীন্দ্রনাথ কিংবা পুত্রবধূ কিংবা মেয়ে এদেরকে সম্পত্তি বেশি দিচ্ছেন। কিন্তু আরেকটি ডিড তিনি কিছুকাল পরে করেন, সেইখানে কিন্তু আর দিচ্ছেন না। তিনি রথীন্দ্রনাথকে দিচ্ছেন একটা মাসোহারার ব্যবস্থা রাখছেন মেয়ের জন্যে, জামাতার জন্যে,
তারপরে রথীন্দ্রনাথের জন্যে, কিন্তু অন্য জমিগুলো তিনি বলেছেন যে তার থেকে যে আয় হবে সব প্রজাদের কল্যাণে ব্যয় করবে। একেবারে সুনির্দিষ্টভাবে বলছে যে প্রজাদের কল্যাণে ব্যয় করতে হবে। ওই ডিট করে যান, শেষের ডিট এটা, এবং সেটাই কার্যকর হয়েছে। তো সেই জন্য আমি বলছিলাম যে এই যে, এবং আরেকটা কথা যেমন বলা হয় তিনি হিন্দু ছিলেন এবং তিনি হিন্দুদের পক্ষ টেনেছেন এবং মুসলমান বিদ্বেষী ছিলেন। প্রশান্ত কুমার পালের বইতেই আছে, তিনি একবার যে ব্রাহ্মদের যে উপাসনা হতো সেই উপাসনা উপলক্ষে তিনি বলছেন, তিনি চেষ্টা করেছেন, কারণ বিরোধিতা ছিল, সেটা হলো একজন বর্ণবাদের দিক থেকে নিম্নবর্ণের কাউকে, মানে কায়স্থ, কায়স্থ কাউকে উপাসনার প্রধান করতে চাইছেন, এবং সেখানে বলছেন আমি কিছুতেই এটা মেনে নেব না, এই বর্ণবাদের ব্যাপারটি একের সরাসরি বলছেন, কিছুতেই আমি মেনে নেব না আমার জীবনে। আমি চাইব যে এইরকম অন্য বর্ণের যারা ব্রাহ্মণ নয় তারাও যেন উপাসনার নেতৃত্ব দেয়। তাহলে কিন্তু একেবারে পরিষ্কার বোঝা যায় যে রবীন্দ্রনাথ কিন্তু বর্ণবাদীও ছিলেন না, এবং ব্রাহ্মণদের ওপর বা ব্রাহ্মণ্যদের ওপর তার যে একটা অনুরাগ ছিল বা তিনি তাদেরকেই শুধু গুরুত্ব দিতেন, এটা কিছুতেই বলা যাবে না। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ব্রিটিশদের অর্থাৎ ঔপনিবেশিক শক্তির সমর্থক ছিলেন, এইখানে আমি একটা গ্রন্থের কথা উল্লেখ করব, সেটা হলো পার্থ চট্টোপাধ্যায়ের। আপনারা হয়তো জানেন যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের এই ভারতীয় ইতিহাসের একজন খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক। পার্থ চট্টোপাধ্যায়, দীপেশ চক্রবর্তী, আশিস নন্দী, এরা কিন্তু রবীন্দ্রনাথকে নানাভাবে দেখার চেষ্টা করেছেন, এবং সেইখানে পার্থ চট্টোপাধ্যায়ের যে বইটি ডেরিভেটিভ ডিসকোর্স, ন্যাশনালিজম অ্যান্ড দ্য ডেরিভেটিভ ডিসকোর্স, এইরকম নামে একটা বই আছে, আমি নামটা ভুলে গেছি। সেইখানে তিনি বঙ্কিমচন্দ্রের উপর আলোচনা করছেন, এবং সেই প্রসঙ্গে যখন রবীন্দ্রনাথের কথা আসছে সেখানে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আমার একটা বইতেও সেই কথাটা উল্লেখ করেছি। আমার এই বইটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ একটি প্রাচ্যবাদী ও উত্তর উপনিবেশবাদী পাঠ, মানে ওরিয়েন্টালিজম অ্যান্ড পোস্ট কলোনিয়ালিজম, এই দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমি বইটা লিখেছি। সেখানে আমি উল্লেখ করেছি পার্থর কথাটা। পার্থ একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এবং অনেকেই জানেনও সেটা হলো যে রবীন্দ্রনাথের জীবনের 3টে পর্ব আছে, মানে তার চিন্তা, চেতনা, ভাবনা প্রকাশের 3টে ধাপ আছে, 3টে পর্ব আছে। প্রথম পর্বে তার ব্রিটিশদের প্রতি বা ঔপনিবেশিক শক্তির প্রতি শুধুমাত্র তাদের কল্যাণমূলক ভাবনার জন্যে তিনি সমর্থন করেছেন আংশিকভাবে। মধ্য পর্বে এসে তিনি কিন্তু দ্বিধান্বিত হয়েছেন যে কতটুকু তিনি সমর্থন করবেন, কতটুকু করবেন না, সেই চিন্তাগুলো তার মধ্যে কাজ করছে, এই ডিসকোর্সটা আসছে। কিন্তু শেষ দিকে এসে তিনি একেবারে পরিষ্কার বলছেন যে না, ঔপনিবেশিক শক্তির কোনো প্রয়োজন নেই এবং তাদের বিরোধিতা করতে হবে, এবং ভারতবর্ষের স্বাধীনতার প্রয়োজন আছে, এবং সেটা তিনি খুব জোরের সঙ্গে বলছেন। সেটা যদি আপনারা সভ্যতার সংকট পড়েন, কিংবা শেষ যে তার যে গদ্য লেখাটি, যেটা মানে সেই লেখাটির মধ্যেও কিন্তু, মানে শেষ রচনা যেটি, তার মধ্যেও কিন্তু পরিষ্কার বলা আছে যে এই ভারতবর্ষে নতুন এই প্রাচ্য থেকে, পূর্ব থেকে এমন কোনো নেতা আসবেন, অথবা এমন কেউ আসবেন যিনি এই প্রাচ্যের যা কিছু আছে তাকে ধারণ করবেন, এবং ব্রিটিশ বিরোধিতা বা ঔপনিবেশিক বিরোধিতা সরাসরি ওইভাবে শব্দ ব্যবহার করেননি, কিন্তু তাদেরকে যে বিরোধিতা করে একটা নতুন কিছু দাঁড় করাবেন, নতুন ভাবনা এবং চিন্তার ভেতরে অগ্রসর হবে এই পূর্ববঙ্গ বা বাংলাদেশ, সে কথা কিন্তু তিনি বলছেন। কাজেই এই 3টে পর্ব অনেকে মনে রাখে না। আমি যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে একটু বলবো যে রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ে যদি কেউ নিয়ে আলোচনা করে, তাহলে রবীন্দ্রনাথকে বলা যাবে যে তিনি ব্রিটিশদের কিছু সমর্থন করেছেন। কিন্তু মাঝ পর্যায়ে পড়তে হবে, যেখানে তাকে বোঝা যাবে যে তিনি দ্বিধান্বিত এবং ঝোঁকটা ক্রমশ ওই ঔপনিবেশিক বিরোধিতার দিকে চলে যাচ্ছে, যেটা আমি আমার এই বইতে 4-5টা প্রবন্ধে আমি বলার চেষ্টা করেছি এই বইতে। আর শেষ দিকে তো বিরোধিতাই করেছেন। কাজেই রবীন্দ্রনাথ কিন্তু ওই সমুদ্রের মতো, আমি এখন কোন জায়গা থেকে কতটুকু নেব। আমি যদি তার প্রথম দিকের কিছু নেই তাহলে একরকম বলা যাবে, দ্বিতীয় মাঝখানে যদি কিছু নেই, মাঝখান থেকে তার রচনার থেকে, তাহলে আর এক রকম বলা যাবে, আর শেষ দিকে যদি নেই তাহলে কিন্তু ঠিক বলা হবে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন এক জায়গায়, আমি যেটা স্মরণ করতে পারছি, তিনি বলেছেন যে কাউকে যদি কারোর লেখা বা চিন্তাকে যদি ধারণ করতে হয়, বুঝতে হয়,
তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তিনি সতর্ক করে দিচ্ছেন এ ব্যাপারে যে আমাকেও অনেকে যেভাবে ব্যাখ্যা করে তাদের ব্যাখ্যার মধ্যেও কিন্তু সমস্যা থেকে যায় ওইখানে, যদি তারা সামগ্রিকভাবে আমাকে না বোঝার চেষ্টা করেন, অর্থাৎ আমার সমগ্র রচনাগুলিকে নিয়ে যদি তারা আলোচনা না করেন, ব্যাখ্যা না করেন, তাহলে কিন্তু আমাকে বোঝা যাবে না। কাজে এই ব্যাপারটা কিন্তু ছাত্রদের অনেকেই আছে, দেখবে যে ফেসবুকে একটা অংশ দিয়ে দিল যেটা রবীন্দ্রনাথের প্রথম দিকের লেখা, সেখানে কিন্তু হয়তো দেখা গেল একটু ঝোঁক আছে উপনিবেশিক শক্তির প্রতি। আসলে কিন্তু উপনিবেশিক শক্তির প্রতি নয়, তিনি বলেছেন যে ভালো ইংরেজ আর যে ইংরেজ ভালো নয় এর মধ্যে তিনি পরিষ্কার পার্থক্য করেছেন। অ্যান্ড্রুস তো তার এক ইংরেজ বন্ধু, কিন্তু তিনি তো ভালো ইংরেজ, তার কাছ থেকে অনেক কিছু নেওয়া যাবে, তিনি মানবিক। তো এই ব্যাপারটা কিন্তু বোঝার ব্যাপার আছে যে রবীন্দ্রনাথ পরিষ্কারভাবে একটা পার্থক্য করে নিয়েছিলেন যে কল্যাণমূলক এবং মানবিক যে পশ্চিমী বুদ্ধিবৃত্তিকের জগতে যারা আছেন তাদেরকে গ্রহণ করতে হবে। এবং এই প্রসঙ্গে আমি আসবো একটু পরে, যেমন রোমান উল্লার সঙ্গে তার সম্পর্ক বা অন্যান্য সম্পর্ক। কিন্তু প্রথমে আমি যে জিনিসটা একটু এইবার বলি যে রবীন্দ্রনাথের গবেষণার ক্ষেত্রটি এখন কিন্তু অনেক উন্মুক্ত। আমি মনে করি অনেক বিষয় নিয়ে কিন্তু কাজ হয়নি, গবেষণা হয়নি। যেমন বলে গেছেন যশোর চট্টোপাধ্যায়, যেমন তার চিঠিপত্র, হ্যাঁ চিঠিপত্র বা তার জীবনীর যে লেখাগুলি, এগুলো কিন্তু নিয়ে খুব বেশি কাজ হয়নি। একটা কাজ আমি দেখলাম, এটা দেশ পত্রিকায় বিজ্ঞাপন এসছে, যে চিঠিপত্রের সঙ্গীত চিন্তা। হ্যাঁ, রবীন্দ্রনাথের চিঠিতে সঙ্গীত চিন্তা, চিঠিপত্র, এটা নিয়ে একটা বই করেছেন একজন, সেটা আনন্দ থেকে বেরিয়েছে, সেটার বিজ্ঞাপন দেখলাম। বইটা আমি এখনো দেখিনি। কিন্তু শুধু কি সঙ্গীত চিন্তা, তার বাইরে অজস্র বিষয় আছে যে বিষয়গুলি চিঠিপত্রের মধ্যে খুঁজে পাওয়া যাবে। যেমন একটা বিষয় আমার মনে হয়েছে যে তিনি যে বুদ্ধিবৃত্তিক চর্চাটা করছেন, বুদ্ধিবৃত্তিক যে তর্কগুলো করছেন, সেই তর্কের উপরে কিন্তু কোনো ভালো বই এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যেমন ধরা যাক অমিয় চক্রবর্তীকে চিঠি লিখছেন, সুধীন্দ্রনাথ দত্তকে চিঠি লিখছেন। তো এই চিঠিপত্রের মধ্য দিয়ে যে একটা বৌদ্ধিক আলোচনা, একটা ইন্টেলেকচুয়াল যে ডিবেট এবং ইন্টেলেকচুয়াল যে ডিসকোর্সের যে মানে ব্যবধান, মানে রবীন্দ্রনাথ কী ভাবছেন, অমিয় চক্রবর্তী কী ভাবছেন, কিংবা সুধীন্দ্র দত্ত কী ভাবছেন, এমনকি বুদ্ধদেব বসু, এদের কাছে যে যে আধুনিক কবিদের কথা বললেন, তাদের সঙ্গে তার যে ইন্টারাকশনটা হয়েছিল, মিথস্ক্রিয়াটা হয়েছিল চিঠিপত্রের মধ্য দিয়ে, সে নিয়ে কিন্তু কোনো বই আলোচনা আমার চোখে এখনও পড়েনি। বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে সেভাবে আলোচনা নেই। এমনকি ধরা যাক যে প্রমথ চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে রবীন্দ্রনাথ তাকে বন্ধু মনে করতেন এবং আত্মীয় তো ছিলেন। সেই প্রমথ চৌধুরী আমি মনে করি বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় অন্তত 3 থেকে 4 জন মানুষ যাদেরকে নমস্য ভাবতেই হবে, তাদের বুদ্ধির স্তর, বৌদ্ধিক উচ্চতা এবং তাদের ভাবনা অনেক উঁচু মাপের ছিল। তার মধ্যে অবশ্যই শীর্ষে রবীন্দ্রনাথ, এবং তারপরে আমি মনে করি প্রমথ চৌধুরী। এবং এরপরে যদি কারোর নাম করতে হয় তাহলে অনেক ছড়িয়ে পড়া আরেকজন ব্যক্তি, সেটা অমিয় চক্রবর্তী। পাশাপাশি অবশ্যই সুধীন্দ্র দত্তের কথা বলা যায়, কেউ কেউ হয়তো বুদ্ধদেব বসুর কথা বলবেন। কিন্তু আমি মনে করি যে এই 4 জন, বিশেষ করে রবীন্দ্রনাথ এবং প্রমথ চৌধুরী, এদের যে সম্পর্ক, এদের যে মানে নানাভাবে যে তাদের যে মতামত সাহিত্য নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে যে আদান প্রদান হয়েছে, তা নিয়ে কিন্তু কাজ হয়নি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে ওই যে সঙ্গীত চিন্তা যেমন একজন করেছেন, সেরকম পারিবারিক চিন্তা, ধরা যাক পারিবারিক সম্পর্কের বিষয়গুলো কিন্তু চিঠিপত্রে আছে, খুব ভালোভাবে আছে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি চিঠি লিখেছিলেন যাকে, তিনি হচ্ছেন নির্মলচন্দ্র মহল্লাবিশ। সবচেয়ে বেশি চিঠি কিন্তু তিনি তাকে লিখেছেন। তারপরে তিনি যাকে চিঠি লিখেছেন সবচেয়ে বেশি, তিনি রানু মুখোপাধ্যায়। তো নির্মলচন্দ্র মহল্লাবিশের সঙ্গে রবীন্দ্রনাথের যে চিঠিপত্রগুলি 500-র উপরে চিঠি, তার মানে বোঝা যায় যে দুইজনই, মানে নির্মলচন্দ্র মহল্লাবিশকে যদি 500টা চিঠি রবীন্দ্রনাথ লিখে থাকেন 500-র উপরে, তাহলে তিনিও তাই লিখেছেন। তাহলে এই দুজনের চিঠিপত্রের মধ্যে তাদের কী ধরনের ভাবনা প্রকাশ পেয়েছিল সেই সময়ে, সেই কালে, এবং কী ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, তা নিয়ে তো বই নাই, তা নিয়ে তো কোনো গবেষণা নাই, আমি অন্তত আমার চোখে পড়েনি। রানু মুখোপাধ্যায়ের সঙ্গে কিছু সসি বই, কিছু বলা যেতে পারে যে জনপ্রিয় করে তুলবার কিছু বই লেখা হয়েছে, সেটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, তারপরে রঞ্জন লিখেছেন, এরা লিখেছেন, কিন্তু তার কতটুকু সত্যি
কতটুকু সত্যি নয় তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এবং ব্যাপকভাবে এই নিয়ে একটা লেখা আমি পড়েছিলাম নিত্যপ্রিয় ঘোষের। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের রানু ও ভানু বইটাকে এমনভাবে আলোচনা করলেন যে সুনীল গঙ্গোপাধ্যায় যে সমস্ত অনুষঙ্গ তুলেছেন তাকে একদম নস্যাৎ করে দিয়েছেন যে এইগুলো ঠিক নয়। কারণ তিনি প্রমাণ দিয়ে বলেছেন যে এখানে মিথ্যাচার আছে অথবা অনুমান আছে। তো অনুমানের উপর তো এটা হয় না। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, রানু মুখোপাধ্যায়কে যে চিঠিগুলো রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই চিঠিগুলো কিন্তু রবীন্দ্রনাথের চিঠিপত্রের খণ্ডের মধ্যে আছে, কিন্তু নেই কোনটা? রানুর লেখা চিঠি রবীন্দ্রনাথকে। কিন্তু আমাদের একটুখানি হলেও সৌভাগ্য যে কিছুদিন আগে, গত বছর কিংবা তার আগের বছর, দেশ পত্রিকায় রানু মুখোপাধ্যায় যে রবীন্দ্রনাথকে লিখছেন সেই চিঠিগুলো প্রকাশিত হয়েছে। আমি 28টি চিঠি প্রকাশিত হয়েছে দেশে। তার মানে কি এখন কিন্তু রানুর চিঠিও পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথকে লেখা, রবীন্দ্রনাথের চিঠি তো ছিল। তো এই সম্পর্কের ব্যাপারটি কীরকম দাঁড়িয়েছে তা নিয়েও কিন্তু খুব বড় ধরনের গবেষণা হয়নি, প্রবন্ধও লেখা হয়নি। তার মানে বুঝতে পারছেন যে রবীন্দ্রনাথের চিঠিপত্রের বিষয়ে অনেকগুলো গবেষণা, অনেক দিক থেকে গবেষণা করা যায়। এরপরে আমি আরেকটা কথা বলবো যেটা নিয়ে কিছুটা তুলেছেন যতীন চট্টোপাধ্যায়, সেটা হলো যে রবীন্দ্রনাথ ও আধুনিকতা। এই রবীন্দ্রনাথ এবং আধুনিক কবিদের সঙ্গে সম্পর্ক শুধু নয়, রবীন্দ্রনাথের সাহিত্য কিভাবে আধুনিক সেটা কিন্তু আবু সঈদ আইয়ুব তার বইটাতে দেখিয়েছেন কিছুটা, কিন্তু সবটা দেখাতে পারেননি। আবু সঈদের মধ্যেও এক পেশে ব্যাপার ছিল, একটা পক্ষপাত ছিল। সেটা হচ্ছে তিনি অমঙ্গল এবং মঙ্গলের মধ্যে যে পার্থক্য, সেখানে তিনি একটা জিনিস বলতে চেয়েছেন, রবীন্দ্রনাথ অমঙ্গলেরও কথা বলেছেন। কিন্তু শঙ্খঘোষ পড়লে বোঝা যায় তিনি কিন্তু বলছেন যে আধুনিকতার দুটো দিক আছে। একটা দিক অবশ্যই এই অমঙ্গলের দিক, আরেকটা দিক অবশ্যই হচ্ছে যে এই মঙ্গল অমঙ্গলের যে টানা পড়ে, যে মানে এক ধরনের টেনশন, ভালোর সঙ্গে খারাপ বা আধুনিকতার সঙ্গে প্রাচীন বিষয়ের যে একটা দ্বন্দ্ব বা সংঘর্ষ, সেটা আধুনিকতার একটা দিক। এবং সেই দিক থেকে তিনি তখন বলছেন যে নেরুদা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, কিংবা ধরা যাক যে আমাদের কাছে কেন ফয়েজ আহমেদ ফয়েজ গুরুত্বপূর্ণ। তো এই কথাগুলি কিন্তু তিনি বলছেন শঙ্খ ঘোষ। তার মানেটা এবং জীবনানন্দ দাশের কথা বলছেন যে তার কাছে একসময় কেউ একজন বলছিলেন, একজন মার্ক্সবাদী, যে জীবনানন্দ দাশের মধ্যে কিছু খুঁজে পাই না, তিনি তো মানে সাধারণ মানুষের জন্যে কোনো কথা বলেননি। তখন শঙ্খ ঘোষ লিখছেন যে আসলে সরাসরি এই আধুনিক কালে বসে কোনো একেবারে নির্জলা মানবিকতার কথা বলা যায় না। সেখানে যে সংকটগুলি আছে সেটাকেও ধরতে হবে, এবং সেই সংকটের কথা জীবনানন্দ দাশ বলে গেছেন। কাজে জীবনানন্দ দাশ আধুনিকও, কিন্তু অন্য অর্থে আধুনিক, একেবারে মার্ক্সবাদী অর্থে, মানে সাদা কালো নয়, যে মার্ক্সবাদী অর্থে শুধুই বিপ্লব নয়, আবার মানবিক অর্থে শুধুই এক ধরনের মানবিকতার কথা বলে যাওয়া, এটাও নয়। এই দুয়ের মধ্যেও যে একটা দ্বন্দ্ব আছে, সংঘাত হয় মানসিকভাবে কবিদের, লেখকদের, সেটাও কিন্তু আধুনিকতা। কাজে এই আধুনিকতার কথাটা কিন্তু আইয়ুবে নেই, এবং এই আধুনিকতা নিয়ে কিন্তু গবেষণা হয়নি, অন্তত আমার চোখে পড়েনি। আরেকটা দিক বলবো যে রবীন্দ্রনাথের শিক্ষার দিক, শিক্ষা চিন্তা নিয়ে আমি একটা বই লিখেছিলাম, সেটা হলো রবীন্দ্রনাথ ও তার শিক্ষা ভাবনা। এটা কিন্তু এই বইটা করতে গিয়ে আমার মনে হলো যে রবীন্দ্রনাথকে খুব সরলভাবে শিক্ষা চিন্তাগুলোকে ব্যাখ্যা করা হয়। যেমন বাংলা ভাষা নিয়ে তার চিন্তা কী ছিল, কী ধরনের বিদ্যালয় হলে পারে শিক্ষা প্রকৃতপক্ষে ঘটবে। শান্তিনিকেতনে তিনি যখন ব্রহ্মচর্য আশ্রম করছিলেন, পরে যখন বিশ্বভারতী হলো, সেখানে খুব সরলভাবে দেখা হয়, খুব মানে কম্পার্টমেন্টালাইজেশন করা হয়, খুব ভাগ করা হয় খুব স্পষ্টভাবে, যে হ্যাঁ এখানে তার মানে ভাষা সংক্রান্ত চিন্তা, এখানে তার শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত চিন্তা, এইভাবে দেখা হয়। কিন্তু আমি যখন গবেষণাটা করি তখন আমার মনে হয়েছে এইভাবে হবে না, রবীন্দ্রনাথের জীবন থেকে উঠে আসতে হবে, তার জীবনের ভেতর দিয়ে তিনি শিক্ষা চিন্তাটাকে কীভাবে দেখেছেন সেটা দেখতে হবে। আমি তখন সেইভাবে এই বইটা লিখি। সেই জন্যে এখানে প্রথমেই আমি বলেছি যে রবীন্দ্রনাথ তার সমকালীন প্রেক্ষাপট, রবীন্দ্রনাথের জন্ম, সমকালীন প্রেক্ষাপট এবং সমকালীন শিক্ষা ব্যবস্থাটা কী ছিল, এই বিষয়ে কিন্তু খুব বেশি লেখা পাওয়া যায় না, এটা আমি করেছি। এবং তারপরে আমি ঢুকেছি তার ব্রহ্মচর্যাশ্রম, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, এই প্রতিষ্ঠানগুলিতে তিনি কীভাবে গড়ে তুলেছিলেন। তো এই শিক্ষা চিন্তার দিক থেকেও যদি দেখি তাহলে দেখব আরেকটা জিনিস আমি করেছি, খুব সামান্য লিখেছি কিন্তু বড় ধরনের গবেষণা হতে পারে।
সেটা হচ্ছে ধরা যাক যে পাশ্চাত্যের যে শিক্ষাবিদরা ছিলেন, যেমন ডিউই ছিলেন, তারপরে পেটসালোসি ছিলেন, মন্তেসরি ছিলেন, এদের শিক্ষাচিন্তার দ্বারাও কিন্তু রবীন্দ্রনাথ আলোকিত হয়েছে। এবং সেটা কিভাবে হয়েছে, তার এই প্রতিষ্ঠানগুলোতে কিভাবে তার প্রতিফলন ঘটেছে, এই নিয়ে বড় কোনো গবেষণা হয়নি। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষাচিন্তার আলোকেও কিন্তু রবীন্দ্রনাথকে শিক্ষাচিন্তাকে দেখা যেতে পারে। আমি একটা চ্যাপ্টার লিখেছি, খুব ছোট, কিন্তু এটা একটা গবেষণাই হতে পারে বড় ধরনের। তো এই দিকগুলো কিন্তু রবীন্দ্রনাথের এখনও সেইভাবে অনাবিষ্কৃতই রয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে রবীন্দ্রনাথের গান কিন্তু মানে একটা বিশাল ভাণ্ডার, তার চিন্তার, তার অনুভূতি প্রকাশের, এই সব দিক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি দুদিন আগেই পড়ছিলাম ইন্দিরা দেবীর সেই বইটি, স্মৃতিচারণমূলক, তার সঙ্গীত স্মৃতি, তার কাকার সঙ্গে, রবিকার সঙ্গে তার যে কী ধরনের কীভাবে তাকে উদ্বুদ্ধ করেছে গানে, বা রবিকা কী ধরনের গান লিখতেন, কী ধরনের গান সুর করতেন, তার চমৎকার বর্ণনা আছে একটা অধ্যায়ে ইন্দিরা দেবীর স্মৃতিচারণে। সেইখানে আমি দেখতে পেলাম, এবং আমি পড়ছিলাম আর বিস্মিত হচ্ছিলাম, উনি বারবার বলছেন রবিকা এই স্কটল্যান্ডের একটা গানের সুর, ওখানকার ইংল্যান্ডের একটা গানের সুর, ইটালীয় সঙ্গীতের একটা সুর, বা কোনো কথা, এইগুলো তিনি কিন্তু নিজে আবার একটা ট্রান্সক্রিয়েট করছেন, তার গানের ভেতরে নিয়ে আসছেন। পিয়ানো বাজাচ্ছে, রবীন্দ্রনাথের কিন্তু বাজনার প্রতি কোনো আকর্ষণ ছিল না, সেটা ইন্দিরা দেবী বলছেন যে তিনি যন্ত্র বাজাতে খুব পছন্দ করতেন না, কিন্তু গান পছন্দ করতেন, বিভিন্ন বিদেশি গান, এবং সেগুলোকে তিনি কতটা, অনেকটা বলা যেতে পারে যে বঙ্গীকরণ করা যেতে পারে। এখানে মনে রাখা দরকার যে ট্রান্সক্রিয়েশন বা এই ধরনের অ্যাডাপ্টেশন বা এই ধরনের মানে গ্রহণ করা এবং স্বীকরণ করে, সেটা কিন্তু একটা স্বীকৃত ব্যাপার সাহিত্যে এবং সংস্কৃতিতে। রবীন্দ্রনাথ সেটা করেছেন। কিন্তু এই যে পাশ্চাত্যের সঙ্গীত চিন্তা তার, বা সঙ্গীত ভাবনা, বা তার যে কর্মতৎপরতা ছিল গানকে ঘিরে, পাশ্চাত্যের গানকে ঘিরে বাংলা গান তিনি যখন লিখছেন, সেই বিষয় নিয়েও কিন্তু, সেই দিক নিয়েও কিন্তু ভালো গবেষণা আমি দেখিনি। কাজে এটাও কিন্তু একটা অনাবিষ্কৃত দিক রয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথের অনুবাদ। রবীন্দ্রনাথ কিন্তু অনুবাদ নিজে যেমন করেছেন, তার অনুবাদ অন্যেরা করেছেন, এবং সেই অনুবাদের ব্যাপারটি নিয়ে আমি একটি মাত্র বই দেখেছি, সেটা অশ্রুকুমার শিকদারের অনুবাদের উপরে একটা ছোট্ট বই আছে, কিন্তু ব্যাপকভাবে সেইভাবে আলোচনা নেই। দুই দিক থেকে হওয়া উচিত। একটা হচ্ছে রবীন্দ্রনাথ কি অনুবাদ করেছেন, এবং রবীন্দ্রনাথের লেখা অন্যেরা কি অনুবাদ করেছে, তার ঘরে বাইরে যেমন অনুদিত হয়েছে, তো মানে আরও বেশ কিছু অনুবাদ হয়েছে, সেই অনুবাদগুলো নিয়ে কিন্তু সেইভাবে কাজ হয়নি। যেমন রাদিচে করেছেন, উইলিয়াম রাদিচে রবীন্দ্রনাথের অনুবাদ করেছেন, কিন্তু সেই অনুবাদের মান কেমন বা সেই অনুবাদগুলো কেমন হয়েছে তা নিয়ে কিন্তু গবেষণা সেইভাবে হয়নি। সেই জন্যে অনুবাদ এখন আরেকটা ব্যাপার হচ্ছে, অনুবাদের একটা তত্ত্ব কিন্তু দাঁড়িয়ে গেছে সারা পৃথিবীতে, মানে ট্রান্সলেশন থিওরি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এখন সারা বিশ্বেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশন যেখানে পড়ানো হয়, সেখানে কিন্তু এই তত্ত্বের বিষয়গুলি আলোচনা হয়, এবং তারপরে যে কারোর অনুবাদকে সামনে নিয়ে তারপরে ব্যাখ্যা করা হয়। এই দিক থেকে কোনো কাজই হয়নি, রবীন্দ্রনাথের উপর কাজ হয়নি। মানে আধুনিক ট্রান্সলেশন থিওরির আলোকে রবীন্দ্রনাথের অনুবাদ এবং রবীন্দ্রনাথের অনুবাদ যারা অন্যরা করেছেন, এই নিয়ে কোনো গবেষণা আমার চোখে পড়েনি। এবার একেবারেই সুনির্দিষ্টভাবে উপন্যাসের কথায় আসি। উপন্যাস বিষয়ে অনেকেই লিখেছেন, অশ্রুকুমার শিকদার লিখেছেন, তারপরে সরোজ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমাদের সৈয়দ আকরাম হোসেন লিখেছেন, এবং রীতিমতো গবেষণা আছে। সৈয়দ আকরাম হোসেনের একটা বই তো আছে, যেটা বাংলাদেশে অনেকেই জানেন। সেই বইটা সম্পর্কে যারা বাংলা বিভাগে পড়েছেন তারা তো নিশ্চয়ই এই বইটা পড়েছেন আমি মনে করি। কিন্তু কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরে আমার মনে হয়েছে আরও অনেক কিছুই রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে আলোচনার অপেক্ষা রাখে, আরও অনেক কিছুই অপেক্ষা রাখে। যেমন আমি বলি যে নরনারীর যে বিচিত্র সম্পর্ক তার উপন্যাসগুলিতে আছে, আলাদাভাবে কিন্তু সেটা দেখা যায়। আলাদাভাবে বলছি, উপন্যাস ধরে ধরে নয়, একেবারে সবগুলো উপন্যাসের মধ্যে যে নরনারীর বিচিত্র যে সম্পর্ক সেটা কিন্তু দেখা যায়। বিশেষ করে আধুনিক সাইকোঅ্যানালিসিস বা মনোসমীক্ষণ তত্ত্ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, যে মানবিক সম্পর্ক বোঝার জন্যে মডার্ন যে সাইকোঅ্যানালিসিস অথবা মনোসমীক্ষণ যে তত্ত্বটা আছে, সেই তত্ত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মানবিক সম্পর্ককে বোঝার জন্য।
সেই আলোকে কিন্তু আমি কোনো বই, কোনো গবেষণা দেখিনি। এবং কিছুটা কাজ করেছেন আশিস নন্দী, আমি আসবো একটু পরে। কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে রবীন্দ্রনাথের এই যে তার যে মানে উপন্যাস, তো এই উপন্যাস তো তাই, যেখানে মানবিক সম্পর্কের একটা টানাপোড়েন বা সংঘাত, সংঘর্ষ, সেটাই কিন্তু বড় করে দেখা হয়। কিন্তু এই মনোসমীক্ষণের আলোকে সেটা সেই ধরনের কোনো গবেষণা হয়নি। আর সরলভাবে যদি বলে, যেমন তার উপন্যাসে যে জাতীয়তাবাদী চিন্তা আছে বা আধুনিকতার যে চিন্তা আছে, যেটা শেষের কবিতায় আছে, কিংবা উপন্যাসের যে নতুন ধরন, কারণ রবীন্দ্রনাথ কিন্তু নতুন ধরনের একটা উপন্যাস নিয়ে হাজির হয়েছিলেন। সেই ধরনটা একেবারেই হচ্ছে ইন্টেলেকচুয়াল নভেল। যদি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে বৌদ্ধিক বা বুদ্ধিবৃত্তিক দিক থেকে তার উপন্যাসগুলি লেখা, মানে সরল গল্প নয়, যেটা বঙ্কিমচন্দ্রে পাই। বঙ্কিমচন্দ্র থেকে সরে আসছেন কিভাবে? তিনি যখন বৌদ্ধিক দিকটাকে গুরুত্ব দিচ্ছেন, তখন তার উপন্যাস আলাদা হয়ে যাচ্ছে। সেটা গোড়াতেই হোক, কিংবা চোখের বালিতেই হোক, কিংবা ধরা যাক যে তার পরবর্তী শেষের কবিতাই হোক, বা যে কোনো উপন্যাস, তার উপন্যাসগুলো কিন্তু দেখতে হবে একটা ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক চিন্তার দিক থেকে। সেখানে সরল পারিবারিক সম্পর্কই শুধু বড় নয়। তো এটাও কিন্তু এই দিক থেকেও কিন্তু খুব বেশি গবেষণা হয়নি, যে এই যে বুদ্ধি নির্ভর বা মনন নির্ভর যে উপন্যাস তিনি লিখছেন, তার স্বরূপ কী, কীভাবে সেটা মনন নির্ভর হয়েছে, তার আলোচনা কিন্তু আমি পাইনি। আরেকটা জিনিস বলবো, সেটা আমাদের এখানে আপনাদের বিভাগীয় প্রধান মিল্টন বিশ্বাস উপস্থিত আছেন। তিনি সাবঅল্টার্ন নিয়ে কাজ করেছেন, তার পিএইচডি গবেষণার বিষয়টা তাই ছিল। এই যে সাবঅল্টার্ন তত্ত্বটা, এটা একটা আধুনিক তত্ত্ব, সেটা নিয়ে মিল্টন কাজ করেছেন। আমি তাকে সেই সময় যখন কাজ করছিলেন, আমার সঙ্গে যোগাযোগ হচ্ছিল, তখনই আমি জানি, এবং আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম যে আপনি একটা একেবারেই আধুনিক একটা বিষয়কে গ্রহণ করেছেন আপনার গবেষণার বিষয় হিসেবে। এটা খুব ভালো দিক, এটা অনেককে পথ দেখাবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই সাবঅল্টার্ন ব্যাপারটা রবীন্দ্রনাথে কীভাবে আছে, রবীন্দ্রনাথের গল্পে কীভাবে আছে, তার উপন্যাসে কীভাবে আছে, কবিতায় কীভাবে আছে, সেটা কিন্তু সেইভাবে আলোচিত হয়নি। এমনি আছে যে 2 বিঘা জমিকে ধরে হয়তো বলা হচ্ছে যে তার কী ধরনের মমত্ববোধ ছিল এই শ্রেণীর মানুষের প্রতি, এইটুকুই। কিন্তু একেবারে সাবঅল্টার্ন তত্ত্বের উপর নির্ভর করে, যেটা রণজিৎ গুহ যে তত্ত্বটার জন্য খুব খ্যাতিমান, সেই তাত্ত্বিকতার প্রেক্ষাপটে কিন্তু আলোচনা নেই, মানে আমি অন্তত কোনো গবেষণা দেখিনি। এবং সরলভাবে আরেকটা দিকও যদি বলি, সেটা হচ্ছে যে এই রবীন্দ্রনাথের যে সরলভাবে যেটা বলি যে রেনেসাঁস, এবং আমরা তো জানি যে আধুনিক মানুষ আধুনিক হয়ে ওঠে রেনেসাঁসের মাধ্যমে। এই রেনেসাঁসের প্রেক্ষাপটেও রবীন্দ্রনাথকে যে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে, তা কিন্তু আমার চোখে পড়েনি। ধরা যাক ভারতীয় এই বাংলায় বা বঙ্গে সেই সময়ে যে রেনেসাঁস বা নবজাগরণের কথা বলা হচ্ছে, তার আলোকে কিন্তু রবীন্দ্রনাথকে খুব ভালোভাবে দেখা হয়নি। কারণ ওটা দেখতে গেলে কিন্তু সেই রেনেসাঁসের মূল শেকড়ে যেতে হয়, একেবারে ইউরোপীয় শেকড়ে যেতে হয়, তারপরে আসতে হয় এই বঙ্গদেশে। কিন্তু সেই ধরনের কোনো কাজ কিন্তু আমার চোখে পড়েনি, যে এই রেনেসাঁসের আলোকে রবীন্দ্রনাথকে দেখার চেষ্টা, এবং সেটা কিন্তু একেবারে আধুনিক একটা দৃষ্টিভঙ্গি হতো। কবিতায় যদি সুনির্দিষ্টভাবে বলি, তাহলে আরও কিছু দিক আছে, যেমন কিছু কাজ হয়তো হয়েছে, আমার চোখে পড়েনি, আপনাদের পড়তে পারে, আমি ধারণা করি হওয়ার কথা। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতায় যেমন পুরাণের ব্যবহার, এই পুরাণের ব্যবহারটা কীরকম হয়েছে সেটা দেখা যেতে পারে, এবং সেই নিয়ে কিন্তু নতুনভাবেও কাজ করা যেতে পারে। নাটকের ব্যাপারটা তো আমরা সবাই জানি যে তিনি সমকালীন সভ্যতার একটা ক্রিটিকে করেছেন, সমালোচনা করেছেন, এবং যন্ত্র সভ্যতার সমালোচনা করেছেন, এবং এই বিষয়গুলো কিন্তু খুব আধুনিক বিষয়। কিন্তু তা নিয়েও কিন্তু বড় ধরনের মানে লেখা, একটা মানে ইন্টিগ্রেটেড রাইটিং বা রিসার্চ যাকে বলি, মানে সমন্বিত করে দেখা এবং সমন্বিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা, সেটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না, বিশেষ করে আধুনিকতার দৃষ্টিকোণ থেকে। কারণ যন্ত্র সভ্যতার এখন কিন্তু অনেক রূপান্তর ঘটে গেছে, এবং এই নিয়ে কিন্তু অনেক তাত্ত্বিক বিষয় কিন্তু আমাদের সামনে চলে এসছে, এবং তার আলোকে রবীন্দ্রনাথকে দেখার চেষ্টা কিন্তু খুব কমই হয়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্যের ব্যাপারটা আপনারা জানেন যে আধুনিক দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলফ, মানে আত্মস্বরূপ, নিজেকে দেখা, নিজের আত্মপরিচয়কে দেখা, এবং সেই নিজেকে নানাভাবে দেখা, যেটা আমি বা আমিত্ব বলে চিহ্নিত করছেন
রণজিৎ গুহ তার দুটো বইতে, আমি সেটা প্রসঙ্গে আসবো, 19th সেঞ্চুরি যে ইন্ডিয়ান মিডল ক্লাসকে আমরা পাচ্ছি এবং তার ভিতরে এই বঙ্গদেশে ইন্ডিয়ান মানে কলকাতাকে কেন্দ্র করে যে মিডল ক্লাসের উদ্ভব হচ্ছিল, একটা মার্কেন্টাইল সমাজ থেকে বা একটা বাণিজ্য ভিত্তিক সমাজ থেকে শিল্পভিত্তিক সমাজের দিকে যাচ্ছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে যে সামন্তবাদী সমাজ ছিল তা ভেঙে গিয়ে নগরকেন্দ্রিক সমাজ হচ্ছে, নগরকেন্দ্রিক ব্যাপারগুলো কিন্তু সামনে চলে আসছে এবং সেখানে যে মিডল ক্লাসের উত্থান হচ্ছে বা বিকাশ হচ্ছে, সেই মিডল ক্লাসের দিকগুলোকে যদি হাইলাইট করে বা গুরুত্ব দিয়ে গবেষণা করা হয়, রবীন্দ্রনাথের উপন্যাসে বা গল্পে পারিবারিক সম্পর্কে দেখা হয়, তাহলে কিন্তু আরেকভাবে দেখা যায়। সেটা কিন্তু সেইভাবে কেউ কিন্তু দেখেননি। আমি একটু টুকরো মানে বিচ্ছিন্নভাবে দেখেছি, দু একজন একটু উল্লেখ করেছেন, কিন্তু একেবারেই সুনির্দিষ্টভাবে গবেষণার মধ্যে যা বোঝায় সেটা হয়নি। তো এটাও কিন্তু একটা দিক যে ইন্ডিয়ান মিডল ক্লাসের রাইজ অফ দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস অ্যান্ড দ্য ফিকশন অফ টেগোর, এইভাবেও কিন্তু গবেষণা হতে পারত, কিন্তু সেই ধরনের গবেষণা কিন্তু নাই। এছাড়া তার সংস্কৃতি চিন্তা নিয়েও কিন্তু ভালো কোনো গবেষণা নেই। কিছু আছে দর্শন নিয়ে, বিশেষ করে উপনিষদকে কেন্দ্র করে, কিন্তু ভালোভাবে একেবারে সংস্কৃতিভিত্তিক যে চিন্তা, যা ধরা যাক তিনি সঙ্গীত নিয়ে কী ভাবতেন, অথবা ধরা যাক থিয়েটার নিয়ে কী ভাবতেন, অথবা সাহিত্য নিয়ে কী ভাবতেন, সাহিত্য নিয়ে আলাদাভাবে আছে কিছু লেখা, গবেষণাও আছে, কিন্তু এইগুলোকে একটা সমন্বিতভাবে দেখা, যাকে সামগ্রিকভাবে বলবো যে সংস্কৃতি চিন্তা, সেটা কিন্তু আসেনি। এমনকি সাহিত্য চিন্তা আধুনিকতার আলোকে কিন্তু দেখা যায়, একেবারে আধুনিক যে তত্ত্বগুলি আছে তার আলোকে দেখা যায়। এমনকি দেরিদা, ফুকো, ইভেন আমি ফুকোর কথাটা আমার এই বইটাতে একটা জায়গায় উল্লেখ করেছি, যে ফুকো যে ক্ষমতায়নের কথা বলছেন, সেই ক্ষমতায়নের বিরোধিতা রবীন্দ্রনাথ করেছেন এবং তার লেখায়। যেমন আমরা যদি মেঘরৌদ্রের গল্পের কথা বলি, অনেকে সরলভাবে গল্পটা পড়ে, প্রেমের গল্প পড়ে, একজন নায়ক খুব নিগৃহীত হয়েছে ব্রিটিশ এক ম্যাজিস্ট্রেটের দ্বারা, এইটুকুই গল্পটার সারাংশ। অথবা পোস্টমাস্টারের যখন পড়ে কেউ, সব গিয়ে মানে নজর দিয়ে পড়ে রতনের উপর, ঠিক আছে, পড়তেই পারে, কিন্তু মেঘরৌদ্রকে আমরা খেয়াল করেছি যে ওই গল্পে কিভাবে একজন ম্যাজিস্ট্রেট যে ক্ষমতার দম্ভ দেখিয়ে ভারতবর্ষে ঔপনিবেশিক শক্তির যে প্রাধান্য, ঔপনিবেশিক শক্তির যে দম্ভ কীভাবে প্রকাশ করেছে। আপনাদের মনে করতে বলি, যখন যাচ্ছে স্টিমার এবং যাচ্ছে নৌকো, এবং নৌকো তখন পালে হাওয়া লাগিয়েছে এবং নৌকো ছুটছে স্টিমারের আগে, ম্যাজিস্ট্রেট কী করলেন? বন্দুক তাক করে ফুটো করে দিলেন। এটা কি? দুটো জিনিস পরিষ্কার বোঝা যায়, একটা ঔপনিবেশিক শক্তির যে দম্ভ, আরেকটা কি বোঝা যায়? যন্ত্র সভ্যতা শ্রেষ্ঠ ওই দেশি নৌকোর তুলনায়। মানতে পারেননি রবীন্দ্রনাথ এবং লিখেছেন সেটা। তারপরে তাকে জেলে নিয়ে যাওয়া, সেই নায়ককে, নানা ঘটনা, সবটাই কিন্তু ঔপনিবেশিক যে ক্ষমতায়নের যে চাল, যে চক্র, সেটাকে কিন্তু একটা গল্পেই রবীন্দ্রনাথ দেখিয়েছে। আর পোস্টমাস্টারে কি? পোস্টমাস্টারের ওখানে যে ছেলেটি এলো শহর থেকে, কলকাতা থেকে, সে কী ছিল? তাকে কি বলা হচ্ছে? রবীন্দ্রনাথ বলছে ডাঙায় তোলা মাছ। তার মানে কি? সেটা কোন গ্রাম? যে গ্রামের ছবি ওখানে আছে, সেটা তো একটা হতশ্রী গ্রাম, এবং সেটা ঔপনিবেশিক শাসনের কারণে হতশ্রী হয়েছে, ওই রকম দুরবস্থা হয়েছে ওই গ্রামটা। তাহলে এখানে ঔপনিবেশিকতার বিরোধিতা নেই? পরিষ্কার আছে, কিন্তু সেটা দেখতে হবে। আমি একটা জিনিস সবসময় বলি যে একজন গবেষকের কিন্তু ভীষণভাবে একটা অন্তর্দৃষ্টি থাকতে হবে, সেটা না থাকলে কিন্তু গবেষণা হয় না। এছাড়া এই যে পুরুষতান্ত্রিক ব্যাপারটা, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ খুব ভালোভাবে দেখিয়েছেন নানা ক্ষেত্রে। দুদিন আগে, আমি নাম ধরেই বলি, ফরাদ মজার একটা ভিডিও করেছেন যেখানে তিনি রবীন্দ্রনাথকে পুরুষতান্ত্রিক বলছেন চিত্রাঙ্গদাকে ধরে, কিন্তু তিনি আলোচনা করেননি স্ত্রীপত্রের। কি অদ্ভুত ব্যাপার! তার প্রধান গল্প যেটা পুরুষতন্ত্রের সমালোচনা, সেটা হচ্ছে স্ত্রীপত্র, কিন্তু তিনি ধরলেন কি? চিত্রাঙ্গদা। তার মানে বুঝে দেখেন যে বৌদ্ধিক অসততা কতখানি হলে এইভাবে একপেশেভাবে দেখা যায়। তো সেই ক্ষেত্রটাও, অর্থাৎ এই যে পুরুষতান্ত্রিক যে ব্যাপারগুলি রবীন্দ্রনাথের মধ্যে আছে, কিছু কাজ হয়েছে, কিন্তু আরও কিন্তু গভীরভাবে দেখা যেতে পারে। আমি কি সময় একটু বেশি নিচ্ছি? আমি দ্রুত শেষ করছি। আসলে অনেকগুলো ক্ষেত্র আছে তো যে রবীন্দ্রনাথ সম্পর্কে গবেষণা করা যায়, তোমাদের হয়তো অনেকেরই জানাও নেই, সেদিন আমি ছাত্রছাত্রীরা আছেন বলেই আমি এই কথাগুলো একটু বেশি বলছি। যেমন রবীন্দ্রনাথের সঙ্গে অনেকের সম্পর্ক ছিল,
বিদেশিদের সম্পর্ক ছিল, দেশি অনেক লেখকের সঙ্গে সম্পর্ক ছিল। আমি তো প্রমোদ চৌধুরীর কথা বলেছি, অমিত চক্রীর কথা বলেছি, কিন্তু এদের সঙ্গে তার যে সম্পর্ক, এর বাইরেও তো আরও কয়েকজন ছিলেন যাদের সঙ্গে তার এক ধরনের সংঘর্ষ হয়েছে, আবার বন্ধুত্বও ছিল, এক ধরনের ইন্টারাকশন হয়েছে। যেমন ধরা যাক যে চন্দ্রনাথ বসু বা দ্বিজেন্দ্রলাল রায় কিংবা জিতেন্দ্রলাল বসু কিংবা বিপিনচন্দ্র পাল অথবা প্রমথ চৌধুরীর কথা আগেই বলেছি, অথবা তারও আগে বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার যে সম্পর্ক, এই যে আন্তঃসম্পর্ক, তাদের মধ্যে কী ধরনের বিষয় নিয়ে আলাপ হতো, কী মাত্রায় কোন পরিমাপের মানে কোন স্তরে গিয়ে আলোচনা করতেন, তারা কী নিয়ে আলোচনা করতেন, তা নিয়ে কিন্তু গবেষণা হয়নি। একেবারে সুনির্দিষ্টভাবে রবীন্দ্রনাথ এবং অন্যান্য বুদ্ধিজীবী যারা, লেখক যারা, তাদের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কিন্তু গবেষণা হতে পারে, নানা দিক থেকে দেখা যেতে পারতো, সেটা কিন্তু আমি দেখিনি। আলাদাভাবে আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হলো যে নন্দনতাত্ত্বিক যে গবেষণা, গানের কথা আমি বলেছি, যে গানের নন্দনতাত্ত্বিক দিকগুলো কিন্তু দেখা যেত। যেখানে ইন্দিরা দেবী বলছেন যে রবীন্দ্রনাথ যখন প্রথম দিকে গান লিখছেন, তখন ইন্দিরা দেবী বলছেন, তখন রবিকা বলতেন ওই গানগুলি হচ্ছে ইমোশনের গান, মানে আবেগ আছে। কিন্তু পরে বলছেন যে আমার প্রথম দিকের গান তো এরকম ইমোশন সেখানে বেশি, বা ইমোশন বলতে পারিস, কিন্তু পরে আমি যে গানগুলো লিখেছি সেগুলো অ্যাস্থেটিক্স। অর্থাৎ তিনি বলছেন যে পরের গানগুলোতে নন্দনতাত্ত্বিক ব্যাপারগুলো বেশি ভালোভাবে এসছে। তো এই যে রবীন্দ্রনাথ নিজেই কিন্তু পার্থক্য করছেন, যে একটা বলছেন যে ইমোশন ধর্মী, আরেক জায়গায় বলছেন এস্থেটিক। তো এই যে গানের ব্যাপারটি, এটাও কিন্তু নন্দনতত্ত্বের বিষয়, কিন্তু সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ হয়নি। রবীন্দ্রনাথের মননশীলতা নিয়েও তো হয়নি। রবীন্দ্রনাথ মননশীল একজন বুদ্ধিজীবী দার্শনিক, ধরা যাক এইটা নিয়ে কি ভালো লেখা হয়েছে? হয়নি। বিচ্ছিন্নভাবে উপন্যাস নিয়ে, গল্প নিয়ে, নাটক নিয়ে হয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে একেবারে আধুনিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এখন পর্যন্ত আলোচনা হয়নি। তো ওই যে আরেকটা জিনিস যেটা বলছিলাম, হ্যাঁ, যে মধ্যবিত্তের যে জটিল সম্পর্ক, যে তখন মধ্যবিত্ত কিন্তু বিকশিত হচ্ছে, সেই জটিল সম্পর্কগুলো কিন্তু আমরা উপন্যাসে, গল্পে কিন্তু পাই, কিন্তু সেই নিয়ে কিন্তু ভালো রকম গবেষণা হয়নি। ধরুন বিনোদিনীর কথাই ধরুন, বিনোদিনী কী ধরনের চরিত্র ছিল? সে কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছেছিল যে তার জন্যে কোনো পুরুষেরই দরকার নেই, বৈবাহিকভাবেও না, বন্ধু হিসেবেও না। এই জায়গায় কিন্তু এখনকার নারীরা পৌঁছে গেছেন যে হ্যাঁ, আমি আমার স্বাতন্ত্র্য নিয়ে আমি নিজে চলতে পারি, থাকতে পারি। এই যে আধুনিক চিন্তাটা, সেটা সেই সময় বিনোদিনী কিন্তু করেছে। এবং রবীন্দ্রনাথের একটা বড় ব্যাপারই হচ্ছে তার নারী চরিত্রগুলি সবচেয়ে উজ্জ্বল। এবং ওই যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে প্রাচীনা ও নবীনা, সেটা বঙ্গদর্শনে বলেছিলেন যে প্রাচীনাও আছে আমাদের, নবীনারাও উঠে আসছে। এই যে দ্বন্দ্বটা, যেটা মধ্যবিত্তের দ্বন্দ্বের মধ্য দিয়ে উঠে আসে, সেটা কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন। এবং এই যে নারীর গৃহকর্মী থাকা, তার থেকে উঠে আসা, সেটা নিয়েও কিন্তু খুব বড় ধরনের যে গবেষণা হয়েছে, সেটা বলবো না। বিশ্ব সাহিত্য এবং রবীন্দ্রনাথ, ধরো যে গেটেকে মনে করা হয় রবীন্দ্রনাথকে মনে করা হয় যে গেটের সমপর্যায়ের একজন লেখক, সব দিক থেকে বহুমাত্রিক লেখক, কিন্তু তা নিয়ে কি গবেষণা হয়েছে? রবীন্দ্রনাথ এবং গেটে নিয়ে হয়নি। অথবা ধরা যায় রোমারলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অজস্র চিঠি লিখেছেন, কিছু কিছু উল্লেখ আছে, ঐতিহাসিক উল্লেখ, কিন্তু গবেষকের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ তো নাই। এবং চিন্ময় গুহ দুটো ভালো কাজ করেছেন, তিনি রোমারলার চিঠিগুলো অনুবাদ করেছেন এবং সেটা ইংরেজিতে অনুবাদ করার পর প্রকাশিত হয়েছে। রোমারলার সঙ্গে তার সম্পর্কটাও দেখেছেন, কিন্তু বিস্তৃতভাবে কিন্তু এই রোমারলার সঙ্গে বা অন্য যারা ছিলেন, মানে ম্যাক্স মুলারের সঙ্গেও তো মানে একটা সময় তার কিছু লেখা আছে তার সম্পর্কে। যাই হোক, মানে যেটা বলছিলাম, এরপর বিদেশেতে ভ্রমণ করেছেন। ভ্রমণ সাহিত্য রবীন্দ্রনাথের একটা বড় দিক, কিন্তু তা নিয়েও কিন্তু গবেষণা নেই, পাওয়া যাবে না। রবীন্দ্রনাথ তো ভ্রামণিক ছিলেন, এবং তার মতো ভ্রমণ আর কোনো বাঙালি লেখক কিন্তু করেননি। দেশে দেশে তিনি যখন গেছেন, নানা কারণে, নানাভাবে, চীনে গেছেন, জাপানে গেছেন, আমেরিকা গেছেন, এবং সেই সময়ে সেই সব দেশের অবস্থা কী ছিল, কারা বুদ্ধিজীবী ছিলেন, তাদের সঙ্গে তার কী ধরনের সংযোগ হয়েছিল, কী ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা হতো, তা নিয়েও কিন্তু গবেষণা নাই। তো একটা বই আমি কিছুদিন আগে দেখলাম, সেটা মেরিডিথ বোরথউইকের বইটা, সেটা হচ্ছে দি চেঞ্জিং রোল অফ উইমেন ইন বেঙ্গল। এই বইটা 1984-এ বেরিয়েছে। সেইখানে এই যে চেঞ্জিং রোল অফ উইমেন,
মানে নারীর ভূমিকা কীভাবে পাল্টে যাচ্ছে, এবং রবীন্দ্রনাথের উপন্যাসে কিন্তু সেটা সেইভাবে দেখা হয়নি। এবং সেটা দেখলে কিন্তু জেন্ডার রাজনীতি, যেটা নারীকে কেন্দ্র করে বা জেন্ডার যে পলিটিক্স বা সেক্সুয়াল যে পলিটিক্সের কথা আধুনিক তত্ত্বে বলা হয়, সেটাও কিন্তু দেখা যেত। সেগুলো কিন্তু চোখের বালিতে আছে, যোগাযোগে আছে, এবং আরও অনেক লেখায় আছে। তা নিয়েও কিন্তু সেইভাবে গবেষণা হয়নি। নারীর ক্ষমতায়ন নিয়েও কিন্তু গবেষণা হয়নি। এবং তার আরেকটা দিক হচ্ছে যে তিনি কিন্তু সম্পাদক ছিলেন। তিনি সাধনা, তারপর ভারতী, বঙ্গদর্শন ভাণ্ডার, তত্ত্ববোধিনী সম্পাদনা করেছে। কিন্তু সম্পাদক রবীন্দ্রনাথকেও কি খুব ভালোভাবে গবেষণায় ধরা হয়েছে, পাওয়া গেছে? আমি কিন্তু দেখিনি সেইভাবে। তো সম্পাদক রবীন্দ্রনাথের অনেক ব্যাপার আছে। তিনি চিঠিপত্র লিখছেন, লেখা জোগাড় করছেন, সম্পাদনার নির্দেশনা দিচ্ছেন, সম্পাদনা করছেন নিজে, মতামত দিচ্ছেন লেখাগুলি সম্পর্কে। এইগুলো নিয়ে কিন্তু কোনো বড় ধরনের কাজ হয়নি। গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল, নেহরুর সঙ্গে সম্পর্ক ছিল, তার ভারত চিন্তা ছিল, রবীন্দ্রনাথের আলাদা চিন্তা ছিল, যা উনি কিন্তু একমত হননি গান্ধীর সঙ্গে, তো কিন্তু কিছুটা একমত ছিলেন নেহরুর সঙ্গে। তো এগুলো নিয়ে কি গবেষণা হয়েছে? সেটা কিন্তু পাবো না। আরেকটা বড় ক্ষেত্র আছে রবীন্দ্রনাথের চলচ্চিত্রায়ন। রবীন্দ্রনাথের গল্প, উপন্যাসের যে ফিল্ম হয়েছে, মুভি হয়েছে, চলচ্চিত্র হয়েছে, সেটা নিয়ে কি গবেষণা আছে? খুব। সত্যজিৎ রায় করেছেন, পূর্ণেন্দু পত্রী করেছেন, বুদ্ধদেব দাশগুপ্ত করেছেন, কিন্তু এগুলো নিয়ে কি কাজ আছে? আমার কিন্তু চোখে পড়েনি। রবীন্দ্রনাথের 3 নারী নিয়ে পূর্ণেন্দু পত্রীর একটা মুভি আছে, ঘরে বাইরে নিয়ে আছে, এমনকি ঋতুপর্ণ শেষ পর্যন্ত চোখের বালি করলেন। এগুলো সবই তো আছে, কিন্তু এই নিয়ে কি গবেষণা হয়েছে? মানে যাকে বলে যে একজন গবেষক কি ভালো করে দেখার চেষ্টা করেছেন, ধরো যে ফিকশনে কেমন ছিল, তার রূপায়ণটা কীভাবে ঘটেছে মুভিতে, সেটা কি দেখেছেন? সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমি এই কথাগুলো কেন বলছি, যে রবীন্দ্রনাথের মানে নানা ক্ষেত্র আছে যেগুলো আমরা এখনও সেইভাবে লক্ষ্য করিনি এবং গবেষণা হয়নি। তারপরে বিশ্বপথিক রবীন্দ্রনাথ, যেটা একটু আগে বলছি না, নানা দেশে গেছেন। এই বিশ্বপথিক রবীন্দ্রনাথকে ভালোভাবে দেখার কিন্তু একটা দিক আছে। সেই নানা জনের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল, আদ্রে জিদের সঙ্গে সম্পর্ক হয়েছিল, তারপরে ওই আমরা জানি ওকাম্পোর সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। এইগুলো নিয়েও কিন্তু এককভাবে ভালো কোনো গবেষণা গ্রন্থ নাই কিন্তু, বা একটা ভালো গ্রন্থও নেই, বিচ্ছিন্নভাবে আছে। কিন্তু এককভাবে সবার সঙ্গে কী সম্পর্ক হয়েছিল, তিনি কি ভাবতেন, তারা কি ভাবত, সমকালীন প্রেক্ষাপটটা কেমন ছিল, সেটা কিন্তু তাই নিয়ে কিন্তু আলোচনা হয়নি। তো একটা বই আপনারা পড়েছেন কিনা জানি না, কিন্তু অনুরোধ করব যারা অন্তত শিক্ষক তারা যদি পড়েন উপকৃত হবেন। সেটা হচ্ছে দীপেশ চক্রবর্তীর যে বইটি, প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ। রবীন্দ্রনাথ ইউরোপকে কীভাবে আত্মীকরণ করেছিলেন, স্বীকরণ করেছিলেন, কোন কোন অর্থে, কী কী অর্থে, সেই কথাগুলি কিন্তু সেই বইতে চমৎকারভাবে দেওয়া আছে। প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ, ইউরোপকে প্রভিন্স করে ফেলেছিলেন নিজের রবীন্দ্রনাথ কীভাবে। তো এইটা কিন্তু ওই যে বিদেশিদের সঙ্গে তার যে সম্পর্ক, সেটা দেখতে গিয়ে কিন্তু আমরা দেখতে পারি। রবীন্দ্রনাথ এবং তার সময়, এটা নিয়েও কিন্তু গবেষণা হয়নি। ধরা যাক রবীন্দ্রনাথ কিন্তু 2 শতাব্দী ব্যাপী রবীন্দ্রনাথের জীবন, একটা হচ্ছে 19বিংশ শতাব্দী, আরেকটা হচ্ছে 20 শতাব্দী, 1961 থেকে 1941। এই যে 2 শতাব্দী জুড়ে কিন্তু তার জীবন। এবং এই সময়ে বৈশ্বিক কী ছিল, সময়টা কেমন ছিল, দেশের সময়টা কেমন ছিল, সে মানে আমি একেবারে পলিটিক্যাল দিক থেকে বলছি, সামাজিক দিক থেকে বলছি। তার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথকে কিন্তু বিচার করা হয়নি, বিচার করে দেখা হয়নি। রবীন্দ্রনাথের ইংরেজি রচনা, সেটা আমি একটু বলেছি। তো তার ইতিহাস চিন্তা, সে সম্পর্কে বলা হয়নি। তার রাজনীতি চিন্তা নিয়ে কিছু লেখা আছে, বিশেষ করে ন্যাশনালিজম নিয়ে। আমিও এই বইটাতে প্রথম প্রবন্ধটা হচ্ছে প্রাচ্যবাদ উপনিবেশবাদ রবীন্দ্রনাথ, এই নিয়ে আমি একটা লেখা লিখেছি। অর্থাৎ যে ওরিয়েন্টালিজমের দিক থেকে দেখা এবং কলোনিয়ালিজমের, পোস্ট কলোনিয়ালিজমের দিক থেকে দেখা, এটা নিয়ে কিন্তু গবেষণা হয়নি আগে। এবং খুব বিস্ময়কর আমার কাছে মনে হয়েছে, আমি যখন লিখতে যাই তখন আমার মনে হচ্ছিল কি আশ্চর্য, এই দিকটা লেখা হলো না। তখন আমি লেখা শুরু করি। তো এইগুলো কিন্তু আবার নতুনভাবে আরও দেখা সম্ভব, আরও অনেক রচনার ভেতরে নানাভাবে দেখা যায়। এবং রবীন্দ্রনাথের প্রকৃতি চিন্তা, এটা সবাই কিন্তু জানে, ছাত্ররা অনেকে পড়েন এবং আমরা যারা শিক্ষক তারাও পড়েছি। প্রকৃতি চিন্তা বা প্রকৃতি কীভাবে এসছে রবীন্দ্রনাথের, বিশেষ করে কবিতায়। কিন্তু এটা কি আমরা জানি যে জীববৈচিত্র্য নিয়ে রবীন্দ্রনাথের লেখা আছে,
যে জীববৈচিত্র্য হচ্ছে একেবারে আধুনিক এই সময়ের একটা সমস্যা, যে জীববৈচিত্র্য নিয়ে সারা পৃথিবী জুড়ে হইচই হচ্ছে, বা এই যে আমাদের যে তপ্ত হয়ে উঠছে যে পৃথিবী, সেই পৃথিবীর নিয়ে জলবায়ু সমস্যা নিয়ে যে নানাভাবে কাজ হচ্ছে সারা পৃথিবীতে ওই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সেই সম্পর্কে লিখে গেছে। কিন্তু সেই প্রকৃতি নিয়ে চিন্তার কথা বলা হয়, কিন্তু তার মধ্যে কীভাবে জীববৈচিত্র্যের কথা আছে, কীভাবে এই আমাদের যে উষ্ণায়ন বা যে গ্লোবাল যে ওয়ার্মিং, সেই বিষয়টি কীভাবে রবীন্দ্রনাথে আছে তা কিন্তু কেউ দেখেননি ভালো করে। কিন্তু রবীন্দ্রনাথের কিন্তু বিজ্ঞান চিন্তার মধ্যে এবং পরিবেশ চিন্তার মধ্যে এগুলো আছে, সুনির্দিষ্টভাবে দেখা হয়নি। তার কারণ এই বিষয়গুলি সম্পর্কে অনেকে জানা নেই ভালো। আমি বলবো যে আধুনিক তত্ত্ব, আধুনিক বিষয়বস্তুগুলো খুব ভালো করে অন্য বিষয় থেকে পড়ে নিতে হবে। সেটা নৃতত্ত্ব থেকে পড়া, সমাজবিজ্ঞান থেকে পড়া, বা কিংবা একেবারেই যে বিষয়গুলি নিয়ে কাজ হচ্ছে, বিজ্ঞানীরা কাজ করছেন, বিজ্ঞানীরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন, সেই বিষয়গুলো জানতেই হবে রবীন্দ্রনাথকে যদি ভালো করে বুঝতে হয়। তা নাহলে রবীন্দ্রনাথকে কিন্তু ভাষা দেখা হবে, গভীরভাবে দেখা হবে না। এই জিনিসটার প্রতি আমি গুরুত্ব দিতে চাই যারা নতুন গবেষক তাদেরকে, যে নতুন কি চিন্তা আছে, এখন কোন চিন্তাগুলি নানাভাবে আলোচিত হচ্ছে, সেই চিন্তাগুলির সঙ্গে পরিচিত হতে হবে। শুধু তাত্ত্বিক দিক থেকে নয়, এটা নৃতাত্ত্বিক দিক থেকেও, বিজ্ঞানের দিক থেকেও কিন্তু দেখার দরকার আছে। তারপরে সাহিত্য সমালোচক রবীন্দ্রনাথ খুব ভালোভাবে কিন্তু এই নিয়েও গবেষণা হয়নি। ধর্মচিন্তা বা মানবিকতা, একেবারে হিউম্যানিস্ট রবীন্দ্রনাথ, এ নিয়েও কিন্তু ভালো কোনো গবেষণা এখনও নাই। রবীন্দ্রনাথ এবং ভারতীয়তা অর্থাৎ ইন্ডিয়াননেস এবং রবীন্দ্রনাথ, এইটাও কিন্তু খুব ভালোভাবে গবেষণা নাই। তো আমি আসলে অনেক ক্ষেত্রে দেখছি যে রবীন্দ্রনাথের উপর গবেষণা হয়নি। রণজিৎ গুহর কথা বলছিলাম, তার দুটো বই আছে। একটা বই হচ্ছে 6 ঋতুর গান, রবীন্দ্রনাথের গান নিয়ে, আরেকটা হচ্ছে কবির নাম ও সর্বনাম। এবং এই দুটো বই যদি আপনারা পড়েন, দেখবেন যে এই যে তাত্ত্বিক কথাগুলো বললাম না যে জানা দরকার, তিনি কিন্তু ভর্তৃহরি, আনন্দবর্ধন, অভিনবগুপ্ত থেকে শুরু করে মানে ভারতীয় যত কাব্যতাত্ত্বিক ছিলেন তাদেরকে অবলম্বন করে, এবং একই সঙ্গে জাক লাকাকে বা রোমান ইয়াকবসনকে বা উইটগেনস্টাইনকে বা মাদলেন রিয়ার্দোকে, জাম্বাতিস্তাকে, ভিকোকে, এলিয়টকে, মির্চা এলিয়টকে, আন্তোনিও ডামাসিও বা ফ্রয়েড, কান্ট, এদেরকে সমন্বিত করে কিন্তু আলোচনা করছেন। এই আলোচনা চাই যারা তরুণ প্রজন্ম, তারা যেন এদিকে নজর দেয়, যে এইভাবে দেখতে হবে রবীন্দ্রনাথকে। তো শুধুমাত্র খুব সামান্য পরিসর থেকে না, সামান্য চিন্তার ভেতর থেকে নয়, একটা বৈশ্বিক দার্শনিক প্রেক্ষাপটে এবং এবং ভারতীয় কাব্যতত্ত্বের প্রেক্ষাপটে দেখা দরকার আছে। তো আমি শেষ করে আনছি, কিন্তু আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো এই যে আমি যেটা বলছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের একটা বই বেরিয়েছে প্রজা ও তন্ত্র নামে, সেখানে রবীন্দ্রনাথের উপর দুটো প্রবন্ধ আমি পড়লাম। তার মধ্যে একটি প্রবন্ধ ছিল ন্যাশন কি, তাই নিয়ে রবীন্দ্রনাথের কী ভাবনা ছিল, এবং পার্থ চট্টোপাধ্যায় মানে এই বর্তমানের প্রেক্ষাপটে সেটা দেখার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে এই ধরনের গবেষণা আরও করেছেন আশিস নন্দী তার দি ইলিজিটিমেসি অফ ন্যাশনালিজম বইতে, কিংবা এই যে আমি যেটা বললাম যে পার্থ চট্টোপাধ্যায়ের, তার কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে খুব বেশি লেখা নেই। একটা আছে ওই যে 3টে পর্ব তিনি ভাগ করে দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের জীবনে 3টে পর্ব আছে এবং সেই 3টে পর্ব মিলেই তাকে দেখতে হবে। আরেকটা যে নেশন কি, এই একটা বক্তৃতা, আসলে সেই বক্তৃতার মধ্যেও তিনি দেখার চেষ্টা করেছেন যে আসলে রবীন্দ্রনাথ কীভাবে সমকালীন রাজনীতির সঙ্গে রাজনীতিকে কীভাবে দেখেছেন এবং তা এখনও কীভাবে প্রাসঙ্গিক। তিনি একটু ক্রিটিকে করেছেন যে অনেক কিছু অপ্রাসঙ্গিক নেই, এবং আমারও মনে হয়েছে হ্যাঁ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কিন্তু যেমন রবীন্দ্রনাথ একেবারেই বলছেন যে আমাদের মানবিক হতে হবে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ক্রিটিকে করছেন এই মানবিক হওয়াটা কি সহজ এখন? আসলেই কিন্তু সহজ নয়, এবং সেটা কিভাবে সহজ নয় সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। এবং এই ধরনের কিছু আলোচনা আরও অন্য দিক থেকে করেছেন কেতকী কুশারি ডায়সন, আপনারা জানেন। তবে আমার আরেকটা বই মানে পড়তে গিয়ে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথকে তো এভাবেও দেখা হয়নি কখনো, এবং দেখা হওয়া দরকার। সেটা হচ্ছে সুধীর কাকারের একটা বই আছে, দি মেকিং অফ এ পোয়েট। না, বইটার নাম হচ্ছে ইয়াং ট্যাগর, দ্য মেকিং অফ এ জিনিয়াস। ইয়াং ট্যাগর, দ্য মেকিং অফ এ জিনিয়াস, অর্থাৎ রবীন্দ্রনাথের প্রতিভা সেই
বাল্যকাল থেকে শৈশব থেকেই হচ্ছে। তার বিস্তৃত খুব চমৎকার লেখা, ইংরেজিতে বইটা, কিন্তু খুবই ভালো লেখা। এবং তিনি দেখে, সুধীর কাকুর হচ্ছে একজন সাইকোঅ্যানালিস্ট, কিন্তু তিনি ভারতের সবচেয়ে বিখ্যাত সাইকোঅ্যানালিস্ট, কিন্তু সাহিত্য এবং সংস্কৃতিকে ব্যাখ্যা করেন, যেটা আশিস নন্দীও করেন। আশিস নন্দীর বইটা হচ্ছে দি ইলিজিটিমেসি অফ ন্যাশনালিজম, আর সুধীর কাকার বইটা তো বললামই। তো এরা কিন্তু মনোসমীক্ষণের দিক থেকে এবং আধুনিকতার দিক থেকে, মনোবিজ্ঞানের দিক থেকে কিন্তু ব্যাখ্যা করছেন, দেখছেন। তো এইভাবে কিন্তু আরও অনেকেই, কিন্তু অনেকে লেখাই আছে। তা আমি বলবো যে এই লেখাগুলো পড়বেন, যারা গবেষণা করতে চান তারা কিন্তু রবীন্দ্রনাথের উপর কী লেখা হচ্ছে সেটা তো পড়তেই হয়, কারণ ওটাতে এক ধরনের লিটারেচার রিভিউ বলেই শুরু করতে হয় গবেষণা করলে। তো সেই জন্য পড়বেন আশা করি, এবং সেইগুলোর ভেতর দিয়ে কিন্তু রবীন্দ্রনাথকে নতুনভাবে নানা দিক থেকে আপনারাও আবিষ্কার করতে পারবেন, বুঝতে পারবেন যে কত দিক থেকে তাকে নিয়ে এখনও গবেষণা বাকি আছে। আসলে রবীন্দ্রনাথ বলতে গেলে একটা তুলনা দিয়েই বলতে হয় যে রবীন্দ্রনাথ আসলে মহাসমুদ্র। তার রচনা, তার চিন্তা, তার সব কিছু এখনও আমাদের কাছে অনাবিষ্কৃত রয়ে গেছে, কিন্তু একটা পক্ষ তাকে যেভাবে চিহ্নিত করছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। তারা রবীন্দ্রনাথকে রবীন্দ্র বিদ্বেষী বলে এটা করছে, কিন্তু রবীন্দ্রনাথ তো হিন্দুও ছিলেন না, তিনি ব্রাহ্ম ছিলেন। মুসলমানদের সম্পর্কে তিনি একটা হিন্দু মুসলমান প্রবন্ধে তিনি বলছেন, হ্যাঁ বঙ্গভঙ্গের সময় তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন, সেটা ঠিক প্রথম দিকে, কিন্তু তিনি ক্রমশ বুঝতে পারছিলেন যে মুসলমানদের একটা দাবি আছে, তাদের নিজেদের একটা স্বাতন্ত্র্য এবং তাদের নিজেদের প্রতিষ্ঠার একটা ব্যাপার আছে, তখন কিন্তু আমরা সমর্থন করছি। তার একটা প্রবন্ধ আছে হিন্দু মুসলমান নামে, সেই প্রবন্ধে পরিষ্কার বলছে যে এখন মুসলমানরা যে তাদের অধিকার নিয়ে সামনে এগিয়ে আসছে সেটাকে আমাদের সম্মান জানাতে হবে এবং সেটাকে গ্রহণ করতে হবে। আমরা একসময় সেটা সরিয়ে রেখেছি, সেটা ঠিক হয়নি, কিন্তু এখন তাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং হিন্দু বিশ্ববিদ্যালয়ের নামে তার আরেকটি প্রবন্ধ আছে, সেখানেও বলছে যে মুসলমানদের শিক্ষায় তারা যে বিশ্ববিদ্যালয় চাইছে সেই বিশ্ববিদ্যালয় হতে পারে এই কারণে যে মুসলমানদের যদি এগিয়ে আসতে হয় তাহলে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির দরকার আছে। এটা রবীন্দ্রনাথ বলছেন, কিন্তু এই কথাগুলি বলে না রবীন্দ্র বিদ্বেষী যারা, তারা এই কথাগুলি বলে না। তারা শুধু রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন, যেটা একেবারে মিথ্যাচার। কেউ বলেননি যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। বিরোধিতা করেছিলেন অন্যেরা, আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি করেছিলেন এবং তার সঙ্গে কয়েকজন ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ বিরোধিতা করেননি। বলা হয় যে রবীন্দ্রনাথ গড়ের মাঠে যে সভাটা হয়েছিল 27 মার্চ 28 মার্চ 1912 সাল, সেখানে রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন না। রবীন্দ্রনাথ তখন শিলাইদহে, রবীন্দ্রনাথ তখন তার 3 দিন আগে, অর্থাৎ 23 তারিখে কি 22 তারিখে তিনি শান্তিনিকেতন থেকে আসছেন শিলাইদহে বিশ্রামের জন্য, এবং তারপরে তার বিলেত যাওয়ার কথা। রবীন্দ্রনাথ ছিলেনই না ওই সভায়, এটা মিথ্যাচার। এবং একই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে রমেশচন্দ্র নাকি বলেছেন যে রবীন্দ্রনাথ ওই সভায় উপস্থিত ছিলেন। রমেশচন্দ্রের রচনাবলী আমি আবার পড়লাম, বিশেষ করে তার স্মৃতিচারণা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, নাই, সেখানে বিরোধিতা করেননি। সেখানে তিনি একটা কথাও বলেননি যে রবীন্দ্রনাথ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারতেন তিনি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পারতেন তিনি? কিছুতেই আসতে পারতেন না। তাকে তো ঢাকা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সবাই সম্বর্ধনা দিয়েছে। নবাবের বোটে তিনি থেকেছেন এইখানে, এই বুড়িগঙ্গায় পুরো সময়টা। প্রথমে উঠেছিলেন তিনি রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে, যেটা এখনকার আমাদের বাংলা একাডেমি যে বর্তমান হাউস, সেই বাড়িতে তিনি উঠেছিলেন। রমেশচন্দ্র তখন ওখানে থাকতেন, তিনি অধ্যাপক ছিলেন, তখনও ভাইস চ্যান্সেলর হননি। তার সঙ্গে যোগাযোগের সূত্রে তিনি সেখানে উঠেছেন। রমেশচন্দ্রের আত্মজীবনীতে আছে, পরিষ্কারভাবে এই কথাগুলি বলা আছে। এবং ওইখানে থাকার পরে রবীন্দ্রনাথ একটু হাসপাস লাগছিল। রবীন্দ্রনাথ একটু খোলামেলা পরিবেশ চান, ওখানে খোলামেলা ছিল তখন। তারপরেও বলছিলেন যে আমি যদি একটু নদীটা দেখতে পারতাম। তখন ঢাকার নবাব তাকে অফার করে রমেশচন্দ্র মজুমদারকে যে আমার বোটে উনি এসে উঠুন, থাকুন, এবং তিনি উঠেছিলেন। এবং সেই সংবাদ আনন্দবাজারে, দেশ পত্রিকায় সব বেরিয়েছিল ওই সময়। তা কাজেই রবীন্দ্রনাথ, এবং তিনি আমাদের যে সলিমুল্লাহ সেখানে বক্তৃতা করেছে, সেই বক্তৃতা আমার কাছে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে গঠন করা হয়েছিল আমার কাছে সেকালের ঢাকা রিভিউ পত্রিকায় বেশ কয়েকটা রিপোর্ট বেরিয়েছিল, সেই রিপোর্টগুলো আমি সংগ্রহ করেছি। আমি দেখেছি যে সেখানে কোথাও রবীন্দ্রনাথের নাম নেই। এমনকি যে রিপোর্টের কথা বলা হয় যে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন ঢাকা রিপোর্ট, যেটা 1912 সালে বেরিয়েছিল, 12-13 সালে, সেখানে না 17 সালে বেরিয়েছিল, সেইখানে রবীন্দ্রনাথের কোনো বিরোধিতার কথা নেই। বরং মুসলমানরাও বিরোধিতা করেছে। মুসলমানরা কারা বিরোধিতা করেছে? মুসলমানরা ভেবেছে
যে এইখানে বিশ্ববিদ্যালয় করে কি হবে, আমাদের ছেলেরা তো এখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছায়নি, অর্থাৎ তারা ইন্টারমিডিয়েটই পাস করে না। তাহলে বিশ্ববিদ্যালয়ে যদি হয় সেটা কারা পড়বে? সে তো পড়বে হিন্দু ছেলেরা, যারা অন্য জায়গা থেকে আসবে, ভারতের এমনকি পশ্চিমবাংলা থেকে চলে আসবে ঢাকায়, তারা পড়বে। তাহলে আমাদের লাভ কী? আবার হিন্দুরাও এখানকার বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে হ্যাঁ, এখানে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে পরে যে মুসলমানরাও করেছিল একই কারণে, সেটা হলো যে এখানে যে স্কুলগুলি আছে, তখন স্কুলই ছিল সব, সেই স্কুলগুলোর অনুদান কমে যাবে, স্কুলগুলোর যে অর্থায়ন হচ্ছে সেটা কমে যাবে, চলে যাবে বিশ্ববিদ্যালয়। তা আমাদের লাভ হবে না, আমাদের হিন্দু ছেলে মেয়েদেরও লাভ হবে না, আমাদের এখানে স্কুলের সমস্যা হবে। কিন্তু ব্রিটিশ সরকার চেয়েছিল যেটা হোক, এবং মুসলমানদের দিকে তাকিয়ে চেয়েছিল হোক। রবীন্দ্রনাথের বিরোধিতা করেননি, কারণ হিন্দু মুসলমান যে হিন্দু বিশ্ববিদ্যালয়ে যে লেখাটা তিনি লিখছেন সেই সময়, তার মধ্যে পরিষ্কার আছে যে মুসলমানদের শিক্ষা দীক্ষার দরকার আছে। তিনি চিঠিতে লিখছেন শহীদুল্লাহকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে, যে আমি একদিনও কোনো প্রসঙ্গে মুসলমান বিরোধিতা করিনি, মুসলমানদের বিরোধিতা করিনি, এটা আমার কোনো লেখাতে পাবে না, যখন শহীদুল্লাহ দেখা করতে চান। তা কাজী রবীন্দ্রনাথ সম্পর্কে শুধুই মানে যারা মিথ্যাচার করছে, বিদ্বেষ ছড়াচ্ছে, তারা একেবারে তথ্যগুলোই জানে না, তথ্যগুলো চেপে গিয়ে বলতেছে। বলা হচ্ছিল যে ওই যে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন রিপোর্ট, যেটা যার উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে হবে না হবে সব কিছু ওখানে লিপিবদ্ধ আছে, ব্রিটিশরা লিপিবদ্ধ করেছিল। সেখানকার একটা পৃষ্ঠা উল্লেখ করে বলা হয় যে রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন অমুক পৃষ্ঠায়। আমি পুরো রিপোর্টটা পড়েছি, আমার কাছে পুরো রিপোর্টটা আছে, প্রায় 400-450 পৃষ্ঠার রিপোর্ট। আমি পাতায় পাতায় পড়েছি, পিডিএফ কপি আছে আমার কাছে। কোথাও নেই, কোথাও রবীন্দ্রনাথের বিরোধিতা নেই। ওই পৃষ্ঠাটাও আমি দেখেছি, সেখানেও নেই। তার মানে কি পরিমাণে মিথ্যাচার এবং কি পরিমাণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মিথ্যাগুলি ছড়ানো হয়, সেটাই হচ্ছে খুব বিস্ময়কর। আর রবীন্দ্রনাথ শুধু একবার নয়, দুইবার এসেছেন ঢাকায়, একবার 26-এ আর একবার 35-এ, যখন তিনি তাকে ডিলিট দেওয়া হয়। তো যাই হোক, আমি যে জিনিসটা আলোকপাত করতে চাচ্ছিলাম, যে রবীন্দ্রনাথকে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে, বিশেষ করে প্রবন্ধ। আমি অনুরোধ করব, এই প্রবন্ধ অনেকে ভয় পড়ে না, কারণ অনেক লেখা, আমাদের শিক্ষকরাই পড়েন না। আমি অনেক শিক্ষকের সঙ্গে আলাপ করে দেখেছি, তারা রবীন্দ্রনাথের প্রবন্ধগুলি পড়েন নাই। আমি খুব বিস্মিত হয়েছি যে রবীন্দ্রনাথের যতই হোক, কত আর হবে, না হয় 1000-2 পৃষ্ঠা হবে, এটা পড়তে না হয় 6 মাস লাগলো, কিন্তু পড়া তো দরকার, নাহলে কী করে গবেষণা হবে, কী করে রবীন্দ্রনাথকে বুঝবেন একজন শিক্ষক বা যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে তিনি কীভাবে উদ্বুদ্ধ করবেন। সেজন্য আমি অনুরোধ করব যে রবীন্দ্রনাথের গদ্যগুলো প্রথমে পড়া হবে এবং ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে চমৎকার বোঝা যাবে। আমি পড়তে গিয়ে যেটা করেছি, আমি পড়েছি তো, পড়তে গিয়ে আমি বিষয় ভাগ করে ফেলেছি, যে কোন জায়গাটা কী নিয়ে বলছে, কোন বইতে কোন পৃষ্ঠায় কী নিয়ে বলছেন। আমার একটা নোট আছে, মানে আমি এখন কাজ করতে গেলে আমি ওই প্রথমে আগে ওটা অনেকটা বিবলিওগ্রাফির মতো, অনেকটা ইন্ডেক্সের মতো, নির্ঘণ্টের মতো আমি বের করে ফেলি যে কোন খণ্ডে কী আছে রবীন্দ্রনাথের। আমার সময় লাগে না, কিন্তু এই পরিশ্রমের কাজটা করতে হবে। রবীন্দ্রনাথ যেমন পরিশ্রমী লেখক ছিলেন, পরিশ্রমী মানুষ ছিলেন। এবং এখানে আরেকটা কথা বলি, যে রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে যেটা বলা হয়, রবীন্দ্রনাথ কিন্তু দ্বারকানাথের যে তার সঙ্গে সম্পর্ক, দ্বারকানাথ সম্পর্কে রবীন্দ্রনাথের একটি বাক্য নেই। দেবেন্দ্রনাথের তার স্মৃতিচারণায় 2 জায়গায় মাত্র 2টো প্যারা আছে, আর নেই। দ্বারকানাথকে কিন্তু রবীন্দ্রনাথ পছন্দ করতেন না, কিন্তু আব্দুল শাকুরের রবীন্দ্র জীবনীটা পড়ে দেখবেন, যেটা বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। তিনি দেখিয়েছেন যে দ্বারকানাথ সংস্কৃতিবান ছিলেন কতটা। তিনি ইটালীয় সঙ্গীত সম্পর্কে জেনেছেন ম্যাক্স মুলারের কাছ থেকে, যখন প্যারিতে যান, যখন লন্ডনে যান, তখন তিনি রানীর সঙ্গে দেখা করেছেন, এবং সেই মর্যাদায় তাকে তো প্রিন্স বলা হতো। কারণ কেন বলা হতো? কারণ তিনি মানে একজন প্রচণ্ড উদ্যমী পুরুষ ছিলেন। 16 বছর বয়সে, খেয়াল করেন, 16 বছর বয়সে যখন পার্মানেন্ট সেটেলমেন্ট হয়, চিরস্থায়ী বন্দোবস্ত হয়, তখন দেখা গেল জমিদাররা সেই জমিগুলো রক্ষা করতে পারছে না, আইনি মার পেঁচে জমিগুলো হারিয়ে ফেলছেন। দ্বারকানাথ কী করলেন? এই 16 বছর বয়সে ইংরেজি শিখলেন এবং আইন পড়লেন। আইন পড়ে তাদের পক্ষে উকিল হয়ে দাঁড়ালেন। তিনি উকিল হয়ে দাঁড়িয়েছেন এই জমিদারদের পক্ষে, এবং তখনই তার অজস্র অর্থ আয় হয়েছে। মানে তিনি জমিদারদের কাছ থেকে যে পেয়েছেন, মামলা চালানো বাবদ যে ফি পেয়েছেন, সেটা বিপুল পরিমাণ টাকা। তারপরে জাহাজ ব্যবসা ছিল, তিনি নিজের জাহাজে, ইন্ডিয়া জাহাজে ইংল্যান্ডে গেছেন, লন্ডনে গেছেন, নিজের জাহাজে, যেটার নাম ছিল ইন্ডিয়া। এবং তিনি সব ধরনের, হ্যাঁ, তার কিছু অনৈতিক কাজ আছে, যেন আফিমের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন দ্বারকানাথ, এটাও ঠিক, কিন্তু সেকালে নীতি নৈতিকতার মানদণ্ড কী ছিল?
এটা তো তখন ব্যবসা ছিল, এটা তো নীতি নৈতিকতার মানদণ্ড তো এখনকার, কিন্তু তখনকার মানদণ্ড তো সেটা ছিল না। এই ব্যবসাটা বৈধ ছিল, কর দিলেই বৈধ হতো। সেটাও আমি দেখলাম একটা রিপোর্টে, যে ইন্ডিয়া কীভাবে মাদক ব্যবসা হতো, সেটার একটা চমৎকার রিপোর্ট আমার হাতে এসছে। মানে এটা ঢাকা রিভিউতেই বেরিয়েছে, না এটা ক্যালকাটা ইউনিভার্সিটি গেজেটে আছে। তা কী বলছিলাম আমি, যে দ্বারকানাথ ছিলেন একেবারেই, যত জমিদারি কেনা হয়েছে সব কিন্তু দ্বারকানাথের সময়। রবীন্দ্রনাথ সেটা ভোগ করেছেন, দেবেন্দ্রনাথ সেটা ভোগ করেছেন। দেবেন্দ্রনাথ কিন্তু উদ্যমী পুরুষ ছিলেন না, তিনি হিমালয়ে যেয়ে পড়ে থাকতেন। স্ত্রী অসুস্থ, কিন্তু সরাসরি দেখা করতে যাননি, দেরি করে দেখা করেছে। তো দেবেন্দ্রনাথ ছিলেন অনেকটা সন্ন্যাসী, তিনি ওইভাবে সাংসারিক ছিলেন না। এবং রবীন্দ্রনাথ কিন্তু সন্ন্যাসী ছিলেন না। রবীন্দ্রনাথ যে শ্রীনিকেতন করছেন, বিশ্বভারতী করছেন, ব্রহ্মচর্যাশ্রম করছেন, তা কিন্তু একজন উদ্যমী পুরুষের পরিচয় পাওয়া যায়। এটা কার কাছ থেকে পাওয়া? এই উত্তরাধিকার তো দ্বারকানাথ ঠাকুরের। তিনি একই সঙ্গে পেয়েছেন ওই উত্তরাধিকার এবং সংস্কৃতির চিন্তা। কাজে আমি বলবো যে রবীন্দ্রনাথের জীবনকে ভালোভাবে পড়া দরকার আছে, এবং আপনারা সবাই পড়বেন এবং গবেষণার দিকে এগিয়ে যাবেন। আমার কথা অনেক ধৈর্য ধরে শুনেছেন, আমি দুঃখিত একটু বেশি বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা।